আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আমি ডাক্তার রেজওয়ানা আফরিন তানিয়া। জেনেসিস মিড টার্মের আজকের ক্লাসে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার, আরএইচ নেগেটিভ, এপিলেপসি, অ্যাজমা আর কোয়াগুলেশন ডিসঅর্ডার। হ্যাঁ, আমাদের এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মেইনলি দুইটা চ্যাপ্টার আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, একটা হচ্ছে হাইপারটেনশন এবং আরেকটা হচ্ছে আরএইচ নেগেটিভ। এই দুইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো থেকে যে কোনো এক্সামে কোশ্চেন একটু কম হবে। হ্যাঁ, কিন্তু এগুলো একটু সিমিলার দেখে, চ্যাপ্টার গুলো সিমিলার দেখে হয়তো একসাথে আলোচনা করা হয়, কিন্তু বাকিগুলোকে আমরা একটু অল্প গুরুত্ব দিব। কিন্তু সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিব হচ্ছে হাইপারটেনশন এবং হচ্ছে আরএইচ নেগেটিভ। সো আমি এই দুইটাই আজকে আপনাদের সাথে বেশি ডিটেইলস আলোচনা করবো, এবং বাকিগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। আপুরা সবাই একটু আমাকে জানাবেন, জেনেসিস থেকে না, আপুরা জানাবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা বা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে হাইপারটেনশন দিয়ে শুরু করি। আমি একটু বোর্ডটা ঘুরিয়ে নিই। আপনারা পড়ার মাঝখানে যে কোনো কনফিউশন হলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে হাইপারটেনশনটা অ্যাকচুয়ালি কোথা থেকে পড়বেন? দত্তে যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, দত্তে যথেষ্ট ভালো আছে। প্রেগন্যান্সিতে যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার গুলো হয়, এগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন, যেটার মানে হচ্ছে ব্লাড প্রেশার থাকবে 140/90 এর চেয়ে বেশি, দুইটা অকেশনে থাকবে, 4 আওয়ার্স অ্যাপার্ট থাকবে, আফটার 20 উইকস অফ প্রেগন্যান্সি থাকবে, এবং প্রিভিয়াসলি নর্মোটেনসিভ উইমেন হতে হবে। দেখেন কতগুলো ফিচার, কতগুলো বৈশিষ্ট্য, তাহলে সেটাকে আপনি জেস্টেশনাল হাইপারটেনশন বলতে পারবেন। এরপরে হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। প্রি এক্লাম্পসিয়া কাদেরকে বলবেন? যাদের জেস্টেশনাল হাইপারটেনশন আছে, তার সাথে তাদের প্রোটিনুরিয়া আছে, তাদেরকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া বলবো প্রি এক্লাম্পসিয়া যাদের আছে, তার সাথে যদি তাদের গ্র্যান্ড মল সিজার থাকে, তাহলে আমরা তাকে বলছি এক্লাম্পসিয়া। তারপর আসি ক্রনিক হাইপারটেনশন। আপনাদেরকে একটু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে কোনটা কি রকম। ক্রনিক হাইপারটেনশন দুইটা কারণে বলা যায়। একটা হচ্ছে কারো যদি 20 উইকস এর আগে হাইপারটেনশন হয়, আর আরেকটা বলা যায় কারো যদি বিফোর প্রেগন্যান্সি হাইপারটেনশন হয়। লাস্ট হচ্ছে প্রি এক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন ক্রনিক হাইপারটেনশন। অর্থাৎ একটা পেশেন্টের আগে থেকে ক্রনিক হাইপারটেনশন ছিল, এখন সে প্রেগনেন্ট হওয়ার পরে তার প্রি এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়া হয়েছে। অর্থাৎ পেশেন্টের আগে থেকে ক্রনিক হাইপারটেনশন ছিল, বাট প্রেগন্যান্সিতে তার আইদার নিউ অনসেট অফ প্রোটিনুরিয়া হয়েছে, অথবা তার অ্যাগ্রাভেশন অফ হাইপারটেনশন। হাইপারটেনশন আগে ছিল 130/80, 130/90, এখন তার হয়ে গেছে 200/110। অথবা তার অমিনাস সাইন গুলো ডেভেলপ করেছে, কিংবা সে হেল্প সিনড্রোম ডেভেলপ করেছে। এই চারটা যে কোনো একটা যদি হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সুপার ইম্পোজড, অর্থাৎ নতুন করে প্রোটিনুরিয়া হয়েছে, অথবা ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়েছে, অথবা অমিনাস সাইন ডেভেলপ করেছে, কিংবা তার হেল্প সিনড্রোম হয়েছে। এইটা আমরা সবার আগে সুন্দর করে এই জিনিসটা লিখবো, কারণ এটা হচ্ছে আমাদের মূল চ্যাপ্টারের বেসিক। এখন আমরা মেইনলি আগে একটু প্রি এক্লাম্পসিয়াটা সম্পর্কে বলবো, কারণ প্রি এক্লাম্পসিয়ার ডেফিনেশনটা এখন একটু চেঞ্জ হয়েছে। প্রি এক্লাম্পসিয়াটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আপনার ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ অনেক বেশি। এক্লাম্পসিয়া যদি হয়ে যায়, তখন তো সেটা অ্যাকচুয়ালি এটা ইমার্জেন্সি মেডিসিন প্লাস হচ্ছে গিয়ে অ্যানাস্থেটিস্ট এবং ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, ওদের সবার একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে চলে যাবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত প্রি এক্লাম্পসিয়া, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের গাইনোকোলজিস্টদেরই হাতে থাকবে, এবং এটা আমাদের দেখার জিনিস। হ্যাঁ, প্রি এক্লাম্পসিয়া আমরা বলেছি তার মানে ব্লাড প্রেশার থাকবে 140/90 এর চেয়ে বেশি থাকবে, প্লাস তাতে প্রোটিনুরিয়া থাকবে, এবং 20 উইকস এর পরে হবে, এই হচ্ছে ফিচার। এটা অনুযায়ী আগে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতাম, মাইল্ড এবং সিভিয়ার। কিসের উপরে ভিত্তি করে? ব্লাড প্রেশার যদি 160/110 পর্যন্ত থাকতো আপ টু, তাহলে এটাকে আমরা বলতাম মাইল্ড। আর যখনই এটা 160/110 বা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে সিভিয়ার, সাথে প্রোটিনুরিয়া, সাথে 20 উইকস এর চেয়ে বেশি। কিন্তু বর্তমানে বলা হয় যে প্রোটিনুরিয়া সবসময় থাকতেই হবে এমন কোনো কথা নেই। প্রোটিনুরিয়া থাকলে তো অবশ্যই সে প্রি এক্লাম্পসিয়া, কিন্তু প্রোটিনুরিয়া না থেকেও যদি তার কোনো এন্ড অর্গান ড্যামেজ থাকে, তাহলেও তাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলতে পারি, বরঞ্চ তাকে আমরা একদম সরাসরি সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া বলে দিব। তাহলে what is preeclampsia? It is a multi-system disorder characterized by de novo rise of blood pressure with proteinuria after 20 weeks pregnancy, or in absence of proteinuria
ইন অ্যাবসেন্স অফ প্রোটিনুরিয়া তাহলে কি থাকতে হবে? তাহলে তার কিছু এন্ড অর্গান ড্যামেজ থাকতে হবে। কি কোথায় কোথায় এন্ড অর্গান গুলো কি কি? একটা হচ্ছে হেপাটিক, রেনাল, নিউরোলজিক্যাল, হেমাটোলজিক্যাল, আইইউজিআর। এখন নিউরোলজিক্যাল কি থাকতে হবে? তার সেরেব্রাল অর ভিজুয়াল ডিস্টারবেন্স, মাথায় সেরেব্রাল অর ভিজুয়াল ডিস্টারবেন্স, মাথায় হয় থ্রোবিং হেডেক থাকতে হবে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে হবে। তার সেরাম ক্রিয়েটিনিন 1.1 গ্রাম পার ডিএল এর চেয়ে বেশি হতে হবে। তার ডাবল রাইজ অফ লিভার এনজাইম হতে হবে, লিভার এনজাইম যেগুলো 70 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার ছিল তার চেয়ে ডাবল হতে হবে। প্ল্যাটিলেট কাউন্ট তার 1 লাখের চেয়ে কম হতে হবে, প্ল্যাটিলেট কাউন্ট তার 1 লাখের চেয়ে কম হতে হবে। আইইউজিআর থাকতে পারে, পালমোনারি ইডেমা থাকতে পারে। এই জিনিসগুলোর যে কোনো একটা যদি থাকে, এর সাথে প্রোটিনের থাকতে হবে এমন কোনো কথা নেই, সরাসরি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া হয়ে যাবে, সরাসরি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রিএক্লাম্পসিয়া রিলেটেড কথাবার্তা। এখন আমরা চলে আসি প্রিএক্লাম্পসিয়া কেন হয় এবং হলে কি ক্ষতি হয় বা আমরা তখন কিভাবে ট্রিটমেন্ট দিব এটা। আচ্ছা, প্রিএক্লাম্পসিয়া কেন হয়? প্রিএক্লাম্পসিয়া কেন হয়? হ্যাঁ, কেন হয় এটা কারণ যদি আমরা জানতে চাই তাহলে এখানে আমাদেরকে একটু প্যাথোফিজিওলজি জানতে হবে। সেটা হচ্ছে এটা পুরোটা ডিপেন্ড করে প্লাসেন্টার উপরে। যেটা আমরা জানি প্লাসেন্টা আউট হয়ে গেলে কিন্তু প্রিএক্লাম্পসিয়া ভালো হয়ে যায়। এটা হচ্ছে প্লাসেন্টা, এটা আম্বিলিকাল কর্ড এবং এখানে হচ্ছে প্লাসেন্টার ভিতরে যে ইউটেরাইন আর্টারি ব্রাঞ্চ গুলো যাচ্ছে সেটা। সো এই প্লাসেন্টার যেটা হয় এগুলো কিন্তু ট্রফোব্লাস্টিক প্রলিফারেশন হয়, প্লাসেন্টা ট্রফোব্লাস্টিক প্রলিফারেশন হয়। সো ট্রফোব্লাস্টিক প্রলিফারেশনটা দুইটা স্টেপে হয়, একটা ফার্স্ট ওয়েভ, একটা হচ্ছে সেকেন্ড ওয়েভ। ফার্স্ট ওয়েভটা হয় 10 থেকে 12 সপ্তাহে এবং সেকেন্ড ওয়েভটা হয় 18 থেকে 20 সপ্তাহে। কি হয়? ট্রফোব্লাস্টিক ইনভেশন। ট্রফোব্লাস্টিক ইনভেশন জিনিসটা কি? ট্রফোব্লাস্টিক ইনভেশন জিনিসটা হচ্ছে এই যে স্পাইরাল আর্টারি গুলো আছে, স্পাইরাল আর্টারি গুলোর মধ্যে যে মানে ভেসেলের যে এপিথেলিয়াল লেয়ার থাকে, হ্যাঁ এপিথেলিয়াল লেয়ার থাকে, নরমাল ভেসেলে যে এপিথেলিয়াল লেয়ার থাকে সেরকম যদি থাকে তাহলে কিন্তু প্লাসেন্টা দিয়ে খুব বেশি ব্লাড সার্কুলেশন হবে না। যেন বাচ্চা বেশি ব্লাড সার্কুলেশন পায় সেজন্য ভাস্কুলার যে এপিথেলিয়াম বা এন্ডোথেলিয়াম সেটা সবসময় ট্রফোব্লাস্ট দিয়ে রিপ্লেস হয়, এরকম বড় বড় ট্রফোব্লাস্ট দিয়ে রিপ্লেস হয়। ট্রফোব্লাস্ট দিয়ে রিপ্লেস হলে যেটা হয় যে এই ভেসেল গুলো হয়ে যায় হাই ফ্লো লো রেজিস্ট্যান্ট, হাই ফ্লো লো রেজিস্ট্যান্ট মানে ইলাস্টিসিটি বেড়ে যায়। এটাকেই বলা হয় ট্রফোব্লাস্টিক ইনভেশন। তার মানে ট্রফোব্লাস্টিক ইনভেশন হওয়া ভালো। ট্রফোব্লাস্টিক ইনভেশন দুইটা স্টেপে হয়, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ। আচ্ছা, এখন ট্রফোব্লাস্টিক ইনভেশনটা তাহলে হওয়াটা জরুরি। এখন যাদের প্রিএক্লাম্পসিয়া তাদের অজানা কারণে ফার্স্ট ওয়েভ ট্রফোব্লাস্টিক প্রলিফারেশন হবে, বাট সেকেন্ড ওয়েভ ট্রফোব্লাস্টিক প্রলিফারেশনটা তাদের হয় না। এই জন্য এই ভেসেল গুলো হয়ে যাবে কি চিকন চিকন হয়ে যাবে, হাই রেজিস্ট্যান্ট লো ফ্লো। এবং এটা 18 থেকে 20 সপ্তাহের সময় তো হওয়ার কথা, যে কারণে 20 সপ্তাহের পরে গিয়ে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করবে। সো প্রথম কারণ হচ্ছে ফেলিউর অফ ট্রফোব্লাস্টিক ইনভেশন, এগুলো তত্ত্বে আছে। সো ফেলিউর অফ ট্রফোব্লাস্টিক ইনভেশন যদি না হয়। সেকেন্ড কারণ হচ্ছে ভেজোকনস্ট্রিকশন। ভেজোকনস্ট্রিকশন যদি হয় কেন হবে? প্রিএক্লাম্পসিয়াতে ভেজোকনস্ট্রিক্টিং এজেন্ট গুলো বেড়ে যায় আর ভেজোডাইলেটিং এজেন্ট গুলো কমে যায়। সো ভেজোকনস্ট্রিক্টিং এজেন্ট যেমন এনজিওটেনসিন 2, এন্ডোথেলিন, থ্রম্বোক্সিন A2 এগুলো বেড়ে যায়, আর নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন এগুলো কমে যায়, যেখানে ভেজোকনস্ট্রিকশন হয়। ভেজোকনস্ট্রিকশন হলো আপনার প্রিএক্লাম্পসিয়া হবে। থার্ড হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি। যে কোনো জায়গায় মনে রাখবেন যখন ভেজোকনস্ট্রিকশন হয়, ভেসেল গুলো যখন চিকন হয়ে যায় তখন ব্লাড যখন যায় ব্লাড গুলো নিজেরাও ভেঙে যায়, আবার ভেসে যে আপনার আর্টারি, হ্যাঁ আর্টারিকেও কিন্তু ভেঙে ভেঙে যায়। তো যে কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়। তো এন্ডোথেলিয়াল ইনজুরি হলে অক্সিজেন ডেরাইভ ফ্রি রেডিকেল তৈরি হবে এবং ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হবে, তারা আরো বেশি এন্ডোথেলিয়াল ইনজুরি করবে। মানে এটা একটা ভিসিয়াস সাইকেল। এটা ছাড়া ইমিউনোলজিক্যাল ইনটলারেন্স একটা কারণ। ইমিউনোলজিক্যাল ইনটলারেন্সের কারণে প্রাইমেদের বেশি প্রিএক্লাম্পসিয়া হবে।
কারণ হচ্ছে তাদের ফার্স্ট টাইম এক্সপোজ টু কোরিওনিক ভিলাই, তাদের জীবনে প্রথম তারা কোরিওনিক ভিলাই এক্সপোজ হচ্ছে। জেনেটিক প্রিডিসপোজিশন একটা কারণ হতে পারে, যে কারণে দেখা যায় যে ফ্যামিলিতে প্রিক্লামশিয়া থাকলে পেশেন্টেরও হয়। আর লাস্ট হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি অর এক্সেস, যারা ডায়েটে প্রোটিন কম খায়, ক্যালসিয়াম কম খায়, তাদের দেখা যায় প্রিক্লামশিয়া বেশি হচ্ছে। এই প্যাথোফিজিওলজিটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা বলেন? এই প্যাথোফিজিওলজিটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা বলেন? 6 নম্বর পয়েন্টে কি? 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইমিউনোলজিক্যাল ইনটলারেন্স, অর্থাৎ ইমিউনোলজিক্যালি ওরা প্রথমবার ফার্স্ট টাইম এক্সপোজ টু কোরিওনিক ভিলাই। আচ্ছা, এখন আমরা আসি কমপ্লিকেশন। তাহলে এই যে একটা ইন্টেন্স চেঞ্জ হচ্ছে, আমাদের মেইনলি দুইটা চেঞ্জ মনে রাখতে হবে। দুইটা এতগুলো যে পয়েন্ট পড়লাম, অ্যাকচুয়ালি আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এন্ড রেজাল্ট কি? এন্ড রেজাল্ট হচ্ছে ইন্টেন্স ভেজোস্পাজম। শুধু ভেজোস্পাজম বললে হবে না, হ্যাঁ, ইন্টেন্স ভেজোস্পাজম এন্ড এন্ডোথেলিয়াল ইনজুরি। যত চেঞ্জ হচ্ছে সবই ইন্টেন্স ভেজোস্পাজম এন্ড এন্ডোথেলিয়াল ইনজুরির জন্যই হচ্ছে। তাহলে কমপ্লিকেশন কি কি হয়? একটা হচ্ছে যেমন ব্রেইনে সব অর্গান, আমরা বলেছি ইটস আ মাল্টি অর্গান ডিসফাংশন। সো ব্রেইনে হবে প্রেস পোস্টেরিয়র রিভার্সিবল এনকেফালোপ্যাথি সিনড্রোম। হার্টে কি হবে? সাব এন্ডোথেলিয়াল হেমোরেজ। লাংসে কি হবে? পালমোনারি ইডেমা এআরডিএস। লিভারে হবে হেল্প সিনড্রোম। কিডনিতে হবে গ্লোমেরুলো এন্ডোথেলিওসিস। গ্লোমেরুলো এন্ডোথেলিওসিস, এন্ডোথেলিওসিস। ব্লাডে কি হবে? ব্লাডে হবে ডিআইসি। ব্লাডে হবে ডিআইসি। প্লাসেন্টাতে কি হবে? আইইউজিআর। আইইউজিআর। এই হচ্ছে আমাদের কমপ্লিকেশন। সব অর্গান এফেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এই যে আমরা বলেছি অমিনাস সাইন অফ প্রি-এক্লাম্পসিয়া। সো হোয়াটস দ্য অমিনাস সাইন অফ প্রি-এক্লাম্পসিয়া এবং সেটা কেন হবে? অমিনাস সাইন অফ প্রি-এক্লাম্পসিয়া, এটা কিন্তু আপনাদের একটা ছোট্ট 1 নম্বরের প্রশ্ন উত্তর আসতে পারে। অমিনাস সাইন হচ্ছে 5টা। একটা হচ্ছে হেডেক, একটা হচ্ছে ব্লাডিং ভিশন, তারপরে হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন, ইনসোমনিয়া, ইনসোমনিয়া এবং স্ক্যান্টি মিকচুরেশন। স্ক্যান্টি মিকচুরেশন, এগুলো প্রত্যেকটা কেন হবে আমি কিভাবে মনে রাখি? আপনাদের অনেকে ভুল হতে পারে। আমি মনে রাখি মাথা ব্যথা, পেটে ব্যথা, চোখে দেখে না, ঘুম হয় না, প্রস্রাব হয় না। বাংলায় পড়লে আমার কাছে ভালো মনে থাকে। হেডেক হবে ডিউ টু ইন্টেন্স সেরেব্রাল ভেজোস্পাজম। ব্লাডিং ভিশন হবে ডিউ টু রেটিনাল ভেজোকনস্ট্রিকশন। এপিগ্যাস্ট্রিক পেইন হবে ডিউ টু গ্লিসন্স ক্যাপসুল স্ট্রেচ। ইনসোমনিয়া হবে ডিউ টু হেডেক and scanty micturition হবে due to decreased renal blood. আচ্ছা, এখন আসি আমরা ম্যানেজমেন্ট। আমরা কিভাবে একটা হাইপারটেনশন প্রি-এক্লাম্পসিয়া গুলো একই রকম ম্যানেজমেন্ট, আমরা কিভাবে ম্যানেজ করব? সো যে কোনো অপশন ম্যানেজমেন্টের মধ্যে আমাদেরকে দেখতে হবে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড অ্যাক্টিভ ইন্টারফারেন্স। এই দুই ভাগে আগে আমরা ভাগ করব। আপনারা যারা আগে আমার ক্লাস করেছেন সবাই জানেন আমরা সবসময় এভাবেই ট্রিটমেন্ট করি, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড অ্যাক্টিভ ইন্টারফারেন্স। আচ্ছা, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে তাদের আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিচ্ছি এবং কাদের আমরা অ্যাক্টিভ ইন্টারফারেন্স দিচ্ছি, এটা আমাদেরকে একদম ক্লিয়ারলি জানতে হবে। এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যে আমরা কাদেরকে আমরা হসপিটালাইজ করছি, এটা আগে প্রথম জিনিস। কাদেরকে আমরা কতক্ষণ পর্যন্ত আমরা হসপিটালে ট্রিটমেন্ট দিব আর কতক্ষণ পর্যন্ত আমরা আউটডোর ট্রিটমেন্ট দিতে পারবো। সো কারো যদি ব্লাড প্রেশার 160 বা 110 এর চেয়ে বেশি হয়ে যায়, অথবা কারো যদি সাইন সিমটম অফ ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া থাকে, ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া মানে হচ্ছে এই অমিনাস সাইন গুলো, কারো যদি অমিনাস সাইন থাকে, পালমোনারি ইডেমা থাকে, বায়োকেমিক্যাল অথবা ল্যাবরেটরি চেঞ্জ হয়, বায়োকেমিক্যাল অথবা ল্যাবরেটরি চেঞ্জ থাকে এবং সাসপেক্টেড ফিটাল ডিস্ট্রেস থাকে, তাদেরকে আমাদের অবশ্যই ভর্তি করাতে হবে। আচ্ছা, দেন আমরা পেশেন্টকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগতে পারে যদি এটা হেল্প সিনড্রোম ডেভেলপ করে ফেলে। তাহলে কাউন্সিলিং, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং অ্যাডমিশন, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া কাদেরকে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের জেনারেল ম্যানেজমেন্ট। এখান থেকে জেনারেল ম্যানেজমেন্ট শুরু, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাদের দিচ্ছে এবং এখান থেকে হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট শুরু। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে কাউন্সিলিং, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং আমাদের দিতে হবে হচ্ছে স্টেরয়েড।
স্টেরয়েড আমরা দুইটা ফর্মে দিতে পারি, একটা আইদার বিটামিথাজোন, একটা হচ্ছে ডেক্সামিথাজোন। বিটামিথাজোন ইজ বেটার অলওয়েজ 12 মিলিগ্রাম 24 আওয়ার্স অ্যাপার্ট 2 ডোজেস, এন্ড 6 মিলিগ্রাম 12 আওয়ার্স অ্যাপার্ট 4 ডোজেস হচ্ছে ডেক্সামিথাজোন। আচ্ছা, এখন আসি আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট আমাদের দুইটা, একটা হচ্ছে কন্ট্রোল অফ হাইপারটেনশন এন্ড প্রিভেনশন অফ কমপ্লিকেশন। কন্ট্রোল অফ হাইপারটেনশন এন্ড প্রিভেনশন অফ কমপ্লিকেশন, এখন আমরা কোনটা কিভাবে করব? তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ফলো আপ এন্ড অবস্ট্রেটিক ম্যানেজমেন্ট। এভাবে আমরা লিখলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখন আমরা আছি স্পেসিফিক ম্যানেজমেন্টে। সো আমাদের হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, আমাদের কমপ্লিকেশনটা কমাতে হবে, কমপ্লিকেশন যেন না হয়, অর্থাৎ এক্লাম্পসিয়া যেন না হয়। সো হাইপারটেনশন কমানোর জন্য আমরা কি দিব? আমাদের ওজিএসবি গাইডলাইনে আছে, আমাদেরকে দিতে হবে লেবেটালল। লেবেটালল আমরা কিভাবে দেই? আমাদের আইভি গাইডলাইন লেবেটালল হচ্ছে দুই ভাবে আমরা দিতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট আইভি আর একটা হচ্ছে ড্রিপ। ডিরেক্ট আইভি হচ্ছে 4 ml স্ট্যাট, 4 ml স্ট্যাট। 15 মিনিট পর পর আমরা ডোজটাকে ডাবল করব, ডাবল দ্য ডোজ until diastolic blood pressure become 90 millimeter mercury. আর যদি আমরা ড্রিপে দেই, ড্রিপে দিলে 250 ml নরমাল স্যালাইনে, 250 ml নরমাল স্যালাইনে আমরা 250 মিলিগ্রাম লেবেটা দিব, এবং এটা আমরা 6 ড্রপস পার মিনিটে স্টার্ট করব। 15 মিনিট ইন্টারভালে আমরা হচ্ছে ডোজটাকে ডাবল করব until diastolic blood pressure become 90 millimeter mercury। কিন্তু আমরা কখনোই টোটাল 300 মিলিগ্রামের চেয়ে বেশি লেবেটালল দিব না, টোটাল 300 মিলিগ্রামের চেয়ে বেশি লেবেটালল আমরা দিব না। ঠিক আছে, আমাদের টার্গেট ব্লাড প্রেশার হচ্ছে 135/85, 135/85 মিলিমিটার মার্কারি হচ্ছে আমাদের টার্গেট ব্লাড প্রেশার। তাহলে সরাসরি আইভি আমরা দিতে পারি ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য 4 ml স্ট্যাট, 15 মিনিট পর পর ডাবল দ্য ডোজ আনটিল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বিকাম 90। এন্ড আইভি ড্রিপ আমরা দিতে পারি 250 ml নরমাল স্যালাইনে 250 মিলিগ্রাম লেবেটালল, 6 ড্রপস পার মিনিটে স্টার্ট করব, 15 মিনিট পর পর ডাবল দ্য ডোজ আনটিল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বিকাম 90 মিলিমিটার মার্কারি। তবে আমরা কখনোই 300 মিলিগ্রামের চেয়ে বেশি দিব না, এবং আমাদের টার্গেট ব্লাড প্রেশার হচ্ছে 135/85। বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু ওই যে যেটা ড্রিপে বললেন যে 250 মিলিগ্রাম 250 ml নরমাল স্যালাইনে, এটা হচ্ছে কি বললেন যে 300 মিলিগ্রামের বেশি দেয়া যাবে না, তখনও যদি পেশেন্টের হচ্ছে কি বিপি কন্ট্রোল না হয়, আমাদের টার্গেট বিপি যেটা ওইটা, তখন আমরা কি করব? কিচ্ছু অতটুকু পর্যন্ত আমাদের কখনো যাবেই না, এরপরে তো এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে চলে যাবে। টার্গেট বিপিটা কত বলছিলেন? 135/85। আচ্ছা, আপু আসসালামু আলাইকুম। 250 মিলিগ্রাম কিভাবে মেজার করব? মানে লেবেটালল তো ইনজেকশন থাকে। ইনজেকশন একটাতে 10 ml, সেখানে 50 মিলিগ্রাম থাকে। 10 ml এর অ্যাম্পুলে 50 মিলিগ্রাম থাকে, ml 10, মিলিগ্রাম 50। তাহলে 250 মিলিগ্রামটা 5টা লাগবে। আর আপু ড্রপসটাকে আমরা হচ্ছে 6 ড্রপস এর পরে 12 ড্রপস এ দিব, এরকম ভাবে বাড়াবো? 15 মিনিট পর পর ডাবল দ্য ডোজ। হ্যাঁ, তারপর এটা 12 ড্রপ করবেন, তার 15 মিনিট পর সেটাকে 24 ড্রপ করবেন, 15 মিনিট পর পর ডাবল দ্য ডোজ, যতক্ষণ কন্ট্রোল না হচ্ছে, যতক্ষণ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 না হচ্ছে। আচ্ছা, আর কমপ্লিকেশন কমানোর জন্য আমরা দিব হচ্ছে ম্যাক্সাল। ম্যাক্সাল আমরা দিব 4 গ্রাম স্ট্যাট ফলোড বাই 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার। এটা এখন একদম সহজ হয়ে গেছে, 4 গ্রাম স্ট্যাট ফলোড বাই 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার। 4 গ্রাম স্ট্যাট ফলোড বাই 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার। 4 গ্রাম স্ট্যাট এটা তো আমরা জানি, এটা তো আমরা রানিং দিয়ে দিই। 1 গ্রাম পার আওয়ার যেতে গেলে কিন্তু এটা 6 ড্রপস পার মিনিট করে দিতে হয়, 6 ড্রপস পার মিনিট করে দিতে হয়। আচ্ছা, এরপর আমরা চলে আসি ফলো আপ। তাহলে ম্যাক্সাফটা কিন্তু এখন একদম সহজ, ওই আইভি আইএম রেজিম ওগুলো কিন্তু এখন আর নেই, এখন টোটাল আইভি রেজিম 4 গ্রাম স্ট্যাট ফলোড বাই 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার। আচ্ছা, এখন আমরা ফলো আপ কিভাবে করব?
আচ্ছা, আর হচ্ছে ম্যাক্স আপ দেয়ার ক্রাইটেরিয়া কি, এটা আবার অনেক সময় জিজ্ঞাসা করে। ম্যাক্স আপ দেয়ার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে প্ল্যাটেনাল রিফ্লেক্স থাকতে হবে, রেসপিরেটরি রেট 16 বেশি থাকতে হবে, ইউরিন আউটপুট 30-এর চেয়ে বেশি, 30 ml এর চেয়ে বেশি হতে হবে। আচ্ছা, এখন মনিটরিং কিভাবে করব? মনিটরিং আমাদেরকে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা, মনিটরিংটা আলাদা লিখি। মনিটরিং বা ফলো আপ একই জিনিস, মনিটরিং অথবা ফলো আপ একই জিনিস। ফলো আপ বা মনিটরিং যে কোনো ভাবে পরীক্ষা আসতে পারে। আমাদেরকে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। কখনোই কোনোটাই বাদ দেওয়া যাবে না মনিটরিং এ। আমাদের এখানে জিজ্ঞাসা করতে হবে তার কোনো ওয়েলবিং কেমন, তার কোনো অমিনাস সাইন আছে কিনা, তার ফিটাল মুভমেন্ট এখন কেমন। এক্সামিনেশন করে আমাদেরকে ব্লাড প্রেশার 4 ঘন্টা পর পর ব্লাড প্রেশার দেখতে হবে, ফিটাল হার্ট রেট দেখতে হবে 6 ঘন্টা পর পর, ইউরিন অ্যালবুমিন করতে হবে, ডেইলি ইউরিন অ্যালবুমিন করতে হবে। ইনভেস্টিগেশন আমরা মায়ের কি কি করব, বাচ্চার কি কি করব। মায়ের ইনভেস্টিগেশন আমরা করব সিবিসি, কারণ আমরা দেখতে চাই মা হিমোগ্লোবিনটা কেমন, আমরা দেখতে চাই তার কোনো ইনফেকশন আছে কিনা, ডাব্লিউবিসি কাউন্ট, এবং আমরা দেখতে চাই প্ল্যাটেলেটটা মেইনলি কমেছে কিনা। আচ্ছা, তারপর আমরা লিভার ফাংশন টেস্ট করব, কারণ আমরা জানি যে ডাবল রাইজ অফ লিভার এনজাইম হয়, সেটা ঠিক হয়ে এসেছে কিনা। আমরা রেনাল ফাংশন টেস্ট করব এবং আমরা কোয়াগুলেশন প্রোফাইল দেখব, কারণ এখানে ডিআইসি হয়। আর বাচ্চার জন্য আমরা যেটা করব, আমরা অন অ্যাডমিশন সিটিজি করব, আমরা হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল করব 2 উইকলি বা টুয়াইস উইকলি, সপ্তাহে 2টা। ডপলার করব 2 উইকলি ডপলার করব, টুয়াইস উইকলি বায়োফিজিক্যাল প্রোফাইল করব, এবং গ্রোথ প্রোফাইল করব আমরা 2 থেকে 3 সপ্তাহ পর পর। তাহলে সিটিজি করব, বায়োফিজিক্যাল প্রোফাইল 2 উইকলি, ডপলার টুয়াইস উইকলি, বায়োফিজিক্যাল প্রোফাইল টুয়াইস উইকলি, ডপলার 2 উইকলি, আর গ্রোথ প্রোফাইল করব 2 to 3 উইকলি। এই হচ্ছে আমাদের ফলো আপ। এখন আমরা যাব অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানে কি? আমি সবসময় বলি অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানে হচ্ছে টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি, কেয়ার ডিউরিং লেবার এন্ড পিউরপেরিয়াম। এটা সবসময় মনে রাখবেন, হ্যাঁ? তাহলে দেখবেন যে আপনাদের পড়া গোছানো থাকছে, কিছু মিস যাচ্ছে না, হ্যাঁ? কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস যাবে না। টাইম অফ ডেলিভারি আমরা কতটুকু পর্যন্ত আসলে নিতে পারি? উই ওয়ান্ট টু কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আপ টু এ লেভেল when fetus can survive in the exterior without due birth with the maternal condition। অর্থাৎ মায়ের কন্ডিশন খারাপ না করে যদি বাচ্চা যতটুকু পর্যন্ত নেওয়া যায়, সাধারণত আমরা 37 উইকস পর্যন্ত নিতে পারি, বাট মে নিড আর্লি টার্মিনেশন। প্লেস অফ ডেলিভারি অবশ্যই টার্সিয়ারি হেলথ কেয়ার হসপিটাল এন্ড mode of delivery, place of delivery tertiary healthcare hospital, and mode of delivery vaginal delivery preferred, cesarean section only for obstetric indication। and লেবারের সময় আমাদের যেটা মাথায় রাখতে হয় যে আমাদের লেবারের সময় সেকেন্ড স্টেজটাকে আমাদেরকে কাট শর্ট করতে হয়, এবং হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার আমরা দিতে পারি, বাট আমরা হচ্ছে নো আর্গোমেট্রিনটা আমরা সাধারণত এখানে একদমই অ্যাভয়েড করি। আর পিউরপেরিয়ামে পেশেন্টের, পিউরপেরিয়াম মানে হচ্ছে মা, বাচ্চা এবং হাজবেন্ড, হ্যাঁ, 3 জনের জন্য 3টা জিনিস। তাহলে আমাদের মনে থাকবে মাকে 72 আওয়ার্স আমাদের ক্লোজ মনিটরিং করতে হবে, কারণ পোস্টপার্টাম এক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে অ্যাজ পার নিড। বাচ্চার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং অবশ্যই করাবে, ব্রেস্ট ফিডিং এর কোনো বাধা নেই। আর কন্ট্রাসেপশন হিসেবে আমরা সাধারণত আইইউসিডি বা একটা লং টার্ম কন্ট্রাসেপটিভ মেথডকে এখানে আমরা প্রেফারেন্স দিব। আচ্ছা, এখন আসি আমরা হোয়েন টু টার্মিনেট মানে হচ্ছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স আমরা কখন করব, কখন আমরা এই পেশেন্টকে মনিটরিং করে যাব না, টার্মিনেট করে ফেলতে হবে ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। কখন টার্মিনেট করব? যখন আপনি 3টা অ্যান্টি হাইপারটেনসিভ দিচ্ছেন বাট ব্লাড প্রেশার ইজ নট কন্ট্রোলড। 3 ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ দিয়েও ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারছেন না, অথবা এক্লাম্পসিয়া ডেভেলপ করেছে, অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টা ডেভেলপ করেছে, অথবা ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করেছে, কিংবা ফিটাল ডেথ ডেভেলপ করেছে, কিংবা অক্সিজেন স্যাচুরেশন 90% এর চেয়ে কমে গেছে অক্সিজেন স্যাচুরেশন, অথবা আপনার ল্যাবরেটরি অ্যাবনর্মালিটি অনেক বেশি ল্যাবরেটরি অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। তখন কিন্তু আপনি ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ আপনাকে টার্মিনেট করতে হবে। এন্ড চেঞ্জ ইন ডপলার, বাচ্চার ডপলারে চেঞ্জ এসেছে, তখন কিন্তু আপনাকে টার্মিনেট করতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স। তাহলে আমরা জানলাম এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাদের দিব, অ্যাক্টিভ ইন্টারফারেন্স কাদের করব। এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যে জেনারেল ম্যানেজমেন্ট কি দিব, স্পেসিফিক কি দিব, কিভাবে ফলো আপ করব, এবং কিভাবে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট দিব। এটাই আমাদের
যাবতীয় পড়া। এখন লাস্ট হচ্ছে জাস্ট প্রেডিকশন এন্ড প্রিভেনশন অফ প্রিএক্লাম্পসিয়া। প্রেডিকশন এন্ড প্রিভেনশন এটাও খুব গুরুত্বপূর্ণ। হাউ উইল ইউ প্রেডিক্ট এন্ড হাউ উইল ইউ প্রিভেন্ট? দিয়ে রাখো, দরজা দেও। তো আজানটা শেষ হোক, তারপর আমি বলছি। আচ্ছা, যেখানে ছিলাম প্রেডিকশন এন্ড প্রিভেনশন অফ প্রিএক্লাম্পসিয়া। প্রেডিক্ট আমরা কিভাবে করতে পারি প্রিএক্লাম্পসিয়ার? একটা হচ্ছে হিস্ট্রি দেখে আমরা প্রেডিক্ট করতে পারি, বা যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল প্রেডিকশন। হ্যাঁ, একটা হচ্ছে ক্লিনিক্যাল প্রেডিকশন, একটা হচ্ছে বায়োফিজিক্যাল প্রেডিকশন, একটা হচ্ছে বায়োকেমিক্যাল প্রেডিকশন। বায়োফিজিক্যাল প্রেডিকশন মানে কি বলেন তো আপুরা? বায়োফিজিক্যাল আপুরা আছেন ক্লাসে? আপু বায়োফিজিক্যাল মানে আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড হয় সবসময় হচ্ছে বায়োফিজিক্যাল। আচ্ছা, ক্লিনিক্যাল, বায়োফিজিক্যাল, বায়োকেমিক্যাল আমরা এভাবে ভাগ করে পড়বো। ক্লিনিক্যাল প্রেডিকশন হচ্ছে জেস্টোসিস স্কোর।
টেস্টোসিস স্কোর, একটা হচ্ছে মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার যদি 90 বেশি হয়, আর রোল ওভার টেস্ট যদি পজিটিভ হয়, এগুলো দত্তে আছে। হ্যাঁ, রোল ওভার টেস্ট যদি পজিটিভ হয়, রোল ওভার টেস্টে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 20 বেশি থাকে, এই তিনটা হচ্ছে ক্লিনিক্যাল প্রেডিকশন। বায়োফিজিক্যাল প্রেডিকশন হচ্ছে আপনি যদি ইউটেরাইন আর্টারির যে ডপলার, ইউটেরাইন আর্টারি ডপলার যদি আপনি ডায়াস্টোলিক নচ পান, 24 সপ্তাহের ইউটেরাইন আর্টারি ডপলারে যদি ডায়াস্টোলিক নচ পান, তার মানে এই পেশেন্ট গিয়ে পরবর্তীতে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে। আর বায়োকেমিক্যাল প্রেডিকশন হচ্ছে প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর, প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর যদি কমে যায়, অথবা সেল ফ্রি ফিটাল ডিএনএ যদি বেড়ে যায়, কিংবা সলিবল এন্ডোগ্লিন এটা যদি আপনার এটা যদি বেড়ে যায়, অথবা সলিবল এফএমএস লাইক টাইরোসিন কাইনেজ এটা যদি বেড়ে যায়, এই জিনিসগুলো হচ্ছে প্রেডিকশন অফ প্রিএক্লাম্পসিয়া। এখন এসে আমরা প্রিভেনশন অফ, এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বলে টেস্টোসিস স্কোর তো এখন আপনাদের বইয়ে আছে। আচ্ছা, এখন আসি আমরা প্রিভেনশন অফ প্রিএক্লাম্পসিয়া। তাহলে আমরা কিভাবে প্রিভেন্ট করব? সো প্রিভেন্ট যদি করতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি, একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হবে, কারণ আমরা জানি অক্সিজেন ডেরাইভ ফ্রি রেডিকেলের কারণে আরো এন্ডোথেলিয়াল ড্যামেজ হচ্ছে। আরেকটা হচ্ছে আমরা ক্যালসিয়াম দিতে পারি। ক্যালসিয়াম কিন্তু একটা ভেজোডাইলেটিং এজেন্ট। ক্যালসিয়াম আমরা আর একটু অনেক হাই ডোজ, কিন্তু 1.5 থেকে 2 গ্রাম। আরেকটা হচ্ছে অ্যান্টিপ্ল্যাটেলেট যাদের টেস্টোসিস স্কোর 3 বা 3-এর চেয়ে বেশি, তাদেরকে কিন্তু আমরা অ্যান্টিপ্ল্যাটেলেট অ্যাসপিরিন দিই 75 মিলিগ্রাম। কবে থেকে দিচ্ছি? 12 সপ্তাহ থেকে একদম বার্থ পর্যন্ত দিচ্ছে 75 মিলিগ্রাম। হ্যাঁ, আচ্ছা, এটা লো ডোজ, যে কারণে আপনাদের অনেকে মনে হতে পারে এটা থেকে পিপিএইচ হবে না, কারণ এটা লো ডোজ অ্যাসপিরিন, যে কারণে এটা সাইক্লোক্সিজিনেস পাথওয়েকে ইনহিবিট করে। মানে এটা লো ডোজ হওয়ার কারণে এটা শুধু থ্রম্বোক্সিনকে ইনহিবিট করে, প্রোস্টাসাইক্লিনকে ইনহিবিট করে না। আর বাট হাই ডোজ দিলে সেটা কিন্তু থ্রম্বোক্সিন A2 এবং প্রোস্টাসাইক্লিন দুটাকে ইনহিবিট করতো। সো এভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? আপু এই যে এই অ্যান্টিঅক্সিডেন্ট এগুলা কি হচ্ছে স্কোরের উপর ডিপেন্ড করে আমরা দিব? মানে অ্যান্টিঅক্সিডেন্ট পুরোপুরি টেস্টোসিস স্কোরের উপর ডিপেন্ড করবে তা না। টেস্টোসিস স্কোর যাদের বেশি তাদের অ্যাকচুয়ালি দিতে হবে, মেইনলি অ্যান্টিপ্ল্যাটলেটের কথা বলা আছে। বাট আপনি যদি সাথে ক্যালসিয়ামের ডোজ বাড়িয়ে দেন, অ্যান্টিঅক্সিডেন্ট এটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, বাট সবচেয়ে বেশি কাজ করবে অ্যান্টিপ্ল্যাটলেট, কারণ ইটস প্রিভেন্ট প্লাসেন্টাল মাইক্রোথ্রম্বাস ফর্মেশন। এটা একদম প্লাসেন্টাতে থ্রম্বাস ফর্মেশনটাকে প্রিভেন্ট করবে, আর অনেক বেশি রুট লেভেলে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে প্রোটিনুরিয়া। প্রোটিনুরিয়া আমরা কিভাবে মেজার করব, এটা আপনাদের আসতে পারে। প্রোটিনুরিয়া আমরা দুই ভাবে মেজার করতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট। আমরা যেটা হিট কোয়াগুলেশন টেস্ট করি বা ইউরিন অ্যালবুমিন করি, এটা কিন্তু একটা কোয়ালিটেটিভ টেস্ট। সো এখানে 0.1 গ্রাম পার লিটার মানে হচ্ছে ট্রেস প্রোটিনুরিয়া, 0.3 হচ্ছে সিগনিফিকেন্ট, এটাকে আমরা প্রোটিনুরিয়া বলবো, এটা 1+। 1 গ্রাম পার লিটার হচ্ছে 2+, 3 গ্রাম পার লিটার হচ্ছে 3+, and 4 গ্রাম পার লিটার 10 গ্রাম পার লিটার হচ্ছে 4+। আর যাদের এটা পজিটিভ হবে, অর্থাৎ অ্যাটলিস্ট 0.3 গ্রাম পার লিটার, ট্রেস না
অ্যাটলিস্ট 1+ হবে তাদের আমরা কোয়ান্টিটেটিভ টেস্ট করব। কোয়ান্টিটেটিভ টেস্ট আমরা করি ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও এবং ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও যদি 30 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় এবং অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যদি 8 মিলিগ্রাম পার ডিএল এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা সেটাকে বলছি কোয়ালিটেটিভ টেস্ট। আগে 24 আওয়ার ইউরিনারি প্রোটিন দেখা হতো, এখন সেটা আর দেখা হয় না। আমাদের প্রিএক্লাম্পশিয়ান হাইপারটেনসিভ ডিসঅর্ডার পড়া শেষ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা যারা আগের বছরের প্রশ্ন দেখেছেন বা তারা একটু জান। আপু, ইনভেস্টিগেশনে সিটিজিটা কতদিন পর বলছেন? উইকলি, ডেইলি? এটা অ্যাকচুয়ালি সিটিজি কিন্তু এরকম উইকলি নিয়ম নাই। সিটিজি হচ্ছে সব পেশেন্ট আমরা অন অ্যাডমিশন সিটিজি করতে হবে, এবং এরপরে জাস্ট যদি লেস ফিটাল মুভমেন্ট বলে তখন আমরা সিটিজি করব, এটা নিয়ম। আর গ্রোথ প্রোফাইলে তো 2 to 3 উইকলি বলছেন, কিন্তু আপনি 3 to 4 উইকলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, গ্রোথ প্রোফাইল একটা বাচ্চার গ্রোথ হতে একটু সময় লাগে, আপনি অ্যাটলিস্ট 3 to 4 উইকলি হবে। বাট যেহেতু আমরা এখানে খুব বেশি সময় পাই না, এই জন্য আমরা এটাকে 2 to 3 উইকলি বলি। কিন্তু এর আগে কিন্তু গ্রোথ বোঝা যাবে না, এত ঘন ঘন আল্ট্রাসোনোগ্রাফ করলে কিন্তু গ্রোথ বোঝা যাবে না। কিন্তু আপু আমরা তো হাই রিস্ক প্রেগন্যান্সি গুলো 28 এর পরে, তখন আমরা উইকলি আল্ট্রাসোনোগ্রাফি করি না? করেন, সেটা তো আপনি গ্রোথ, ওটাকে আপনি মানে বিদেশি বইগুলোতে তো আপু সবকিছু খুব স্পেসিফিক। আল্ট্রাসোনোগ্রাফ আপনি কি দেখতে চাচ্ছেন এটা স্পেসিফিক, আমাদের তো গদ বাঁধা আল্ট্রা হয় না। আপনি আল্ট্রা করতে পারেন, বাট গ্রোথটা যদি দেখতে চান যে বাচ্চার গ্রোথটা হচ্ছে কিনা, সেটা আপনাকে 3 to 4 উইকলি আল্ট্রাসোনোগ্রাম গুলোকে কম্পেয়ার করে করতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এর আগে কিন্তু আচ্ছা। গ্রোথটা সিগনিফিকেন্ট না, বুঝতে পেরেছেন? জি আপু। আমরা তো অনেক ইন্ডিকেশন ছাড়া আল্ট্রাসাউন্ড। আচ্ছা, এখন আমরা আরএইচ আইসোমিনাইজেশন করব, কারণ এই দুইটা চ্যাপ্টারই আসলে বোঝার মতো আছে। এরপরে যা অ্যাজমা, এপিলেপসি, কোয়াগুলেশন ডিসঅর্ডার, এগুলো আপনারা রিডিং করলে বুঝে যাবেন। এখানে এই চ্যাপ্টার গুলোতে আপনাদের বোঝার ব্যাপার আছে। আমি একটু বুঝিয়ে বলি। প্রথমে আমরা আরএইচ নেগেটিভ আসে, আমার মনে হয় আপনাদের এটা সম্পর্কে ধারণা বা কনফিউশন এগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু ফার্স্টে চলে আসি। প্রথমে আরএইচ নেগেটিভ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি জিনিসটা, সেটা হচ্ছে ধরেন একজন মা, সে থাকে আরএইচ নেগেটিভ, হ্যাঁ, এবং তার পেটের ভেতরে থাকে একটা বাচ্চা থাকে আরএইচ পজিটিভ, তাই তো? হ্যাঁ, এতটুকু তো আমরা সবাই জানি। তো কি হয়, বাচ্চার কাছ থেকে আরএইচ পজিটিভ মানে অ্যান্টিজেন, মানে বাচ্চার অ্যান্টিজেন আছে, মায়ের অ্যান্টিজেন নাই, আরএইচ অ্যান্টিজেন আছে নাই দেখে আরএইচ নেগেটিভ। হ্যাঁ, সো বাচ্চার কাছ থেকে যখন অ্যান্টিজেন মায়ের শরীরের মধ্যে কিন্তু চলে যাচ্ছে, মায়ের শরীরের মধ্যে অ্যান্টিজেনটা চলে যাচ্ছে। সো মায়ের শরীরের মধ্যে যে কোনো জায়গায় আমাদের শরীরে যখন একটা বহিরাগত অ্যান্টিজেন আসবে, আমাদের শরীরে সেই অ্যান্টিজেনের এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, সো অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। একটা জিনিস ঢুকেছে, প্রাইমারি ইমিউন রেসপন্স, সো ওই অ্যান্টিবডিটা হবে ইমিউনোগ্লোবুলিন এম। আমরা জানি ইমিউনোগ্লোবুলিন এম ইজ এ প্যান্টামার and it cannot cross the placenta, but a large molecule, it has heavy molecular weight. So ও কিন্তু আবার বাচ্চার কাছে আসতে পারবে না, কিন্তু 6 সপ্তাহ থেকে 6 মাস পরে এই ইমিউনোগ্লোবুলিন এমটা ইমিউনোগ্লোবুলিন জি তে কনভার্ট হয়ে যায়, and ইমিউনোগ্লোবুলিন জি ইজ দ্য only immunoglobulin that can cross the placenta. এটা আমরা সবাই জানি। আচ্ছা, তার এই কারণে হয় কি, প্রথম ফার্স্ট বেবি স্কেপ হয়, প্রথম বাচ্চা কিন্তু আরএইচ ইনকম্প্যাটিবিলিটির মধ্যে পড়ে না, প্রথম বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যায়। সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি, পরে মা আবার প্রেগনেন্ট হলো এবং এই বাচ্চা আরএইচ পজিটিভ, তার মানে তার অ্যান্টিজেন আছে। তো মায়ের প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে মায়ের এখানে তো প্রিফর্মড অ্যান্টিবডি রয়ে গেছে, সে আর অ্যান্টিবডি তৈরি হওয়া লাগবে না, সে সরাসরি চলে আসবে এখানে এবং বাচ্চার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। এবং এটা কোথায়, এটা ছিল আরবিসির গায়ে, আরবিসির গায়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে এই আরবিসিটা লাইসিস হয়ে যাবে। এখন আরবিসির ভিতরে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, বিলিরুবিন থাকে, এগুলো সব বের হয়ে যাবে। তো আলটিমেটলি কি হবে, সেটা হচ্ছে প্রথমে হিমোগ্লোবিন কমে যাবে, বাচ্চার হিমোগ্লোবিন কমে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে হিমোলাইজ বা হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। আরো সিভিয়ার ক্ষেত্রে বিলিরুবিন বের হয়ে যাবে, যে কারণে যেটা হবে বাচ্চার ইকটেরাস গ্র্যাভিস নিউন্যাটোরাম। আরো সিভিয়ার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চার লিভারে ব্লাড সাপ্লাই কমে যাবে, কারণ বাচ্চা তো অ্যানিমিক, তো লিভারের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা।
তো বাচ্চার প্রোটিন সিনথেসিস হবে না, বাচ্চার হাইপোপ্রোটিনেমিয়া হবে। বাচ্চার প্রোটিন কমে যাওয়ার কারণে বাচ্চার কলোয়েডাল অসমোটিক প্রেসার কমে যাবে এবং এক্সট্রা সেলুলার স্পেসে পানি বের হয়ে যাবে। সো পানি বের হয়ে বাচ্চার হবে অ্যাসাইটিস, বাচ্চার হবে প্লুরাল ইফিউশন, বাচ্চার হবে পেরিকার্ডিয়াল ইফিউশন। এই জিনিসটাকে বলা হচ্ছে হাইড্রপস ভিটালিস। সো হিমোলাইটিক অ্যানিমিয়া বাচ্চা ডেভেলপ করতে পারে, আরো সিভিয়ার হলে ইকটেরাস গ্র্যাভিস নিউন্যাটোরাম, আরো সিভিয়ার হলে হাইড্রোফিটালিস। এটা হচ্ছে কমপ্লিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিকেশন। তাহলে হোয়াট ইজ আরএইচ আইসো ইমিউনাইজেশন? এটা মা, এটা বাচ্চা। হ্যাঁ, হোয়াট ইজ আরএইচ ইমিউনাইজেশন? সো আরএইচ ইমিউনাইজেশন হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইমিউন অ্যান্টিবডি, মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ডেভেলপমেন্ট অফ ইমিউন অ্যান্টিবডি ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইন রেসপন্স টু ফরেন রেড সেল অ্যান্টিজেন derived from another individual of same species provided the first one lacks the antigen. প্রথম জনের কাছে এই অ্যান্টিজেনটা ছিলই না। But the steps of RH isomerization দুইটা স্টেপে হয়, আমরা পড়ে ফেলেছি। দুইটা স্টেপে হয়। একটা স্টেপ হচ্ছে সেন্সিটাইজেশন। আপু আপনি এটা কোথা থেকে পড়বেন? সম্পূর্ণ দত্ত থেকে পড়বেন। আমার লেকচারটা শোনার পরে খুবই ভালো আছে, কোনো বাইরের বই থেকে এটা পড়ার কোনো প্রয়োজন নাই। সেন্সিটাইজেশন, একটা হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন, সেন্সিটাইজেশন হচ্ছে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হলো, এতটুকু পর্যন্ত হচ্ছে সেন্সিটাইজেশন। আর সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে আরবিসি লাইসিস হচ্ছে, হিমোলাইসিস হচ্ছে, এটা হচ্ছে ইমিউনাইজেশন। ঠিক আছে, যতটুকু বলেছি এতটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? দেখি আপু, আপনাদের কোন প্রশ্ন আছে? এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারবো না ফার্স্ট প্রেগন্যান্সি কেন স্কিপ করে? বলতে পারবেন আপু? কই গেল আপুরা, কই গেল? জি আপু। হ্যাঁ, ফার্স্ট প্রেগন্যান্সি কেন স্কিপ করে আমরা এখন জেনে গেলাম। কমপ্লিকেশন কি কি হবে সেটাও আমরা জেনে গেলাম। আর কতটুকু ব্লাড গেলে আপনার হচ্ছে এই সেন্সিটাইজটা হবে? অন্তত 0.1 ml ব্লাড যেতে হবে, এর চেয়ে কম গেলে কিন্তু সেন্সিটাইজ হবে না, এর চেয়ে কম গেলে কিন্তু সেন্সিটাইজ হবে না। ঠিক আছে, অন্তত 0.1 ml ব্লাড যেতে হবে। এখন আমরা আসি ফিটো ম্যাটারনাল এই চলে যাচ্ছে। আচ্ছা, আপনার একটা মিনিট আমি আসছি।
আচ্ছা, এখন আমরা আসছি যে ফিটো ম্যাটার্নাল হেমোরেজ। এই ফিটো ম্যাটার্নাল হেমোরেজটা কখন কখন হয়, হ্যাঁ? এই যে তাহলে আমাদের একটা ভয় থাকে না যে ফিটো ম্যাটার্নাল হেমোরেজ হচ্ছে, এটা কখন হবে, হ্যাঁ? ফিটো ম্যাটার্নাল হেমোরেজ কিন্তু পুরো প্রেগন্যান্সি জুড়েই হতে পারে 1%, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে এটা অনেক বেড়ে যায়, এটা হয়ে যায় 30%, এবং ডেলিভারির সময় এটা হয়ে যায় 50%। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা ফিটো ম্যাটার্নাল হেমোরেজটাকে কিভাবে কমাবো। থ্রু আউট দ্য প্রেগন্যান্সি কমানোর জন্য কিন্তু আমরা অ্যান্টি ডি দিচ্ছি, থার্ড ট্রাইমেস্টারে কমানোর জন্য কিন্তু আমরা অ্যান্টি ডি দিচ্ছি, এবং ডেলিভারি এবং লেবারের সময় আমরা কিছু প্রিকশন মেনটেন করছি যেন ফিটো ম্যাটার্নাল হেমোরেজটা যতটুকু সম্ভব কম হয়, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের ফিটো ম্যাটার্নাল হেমোরেজ। এটা ছাড়াও অনেকগুলো কন্ডিশনে ফিটো ম্যাটার্নাল হেমোরেজ বেড়ে যায়, যেমন দত্তে আপনাদের 11টা কন্ডিশন আছে ফিটো ম্যাটার্নাল হেমোরেজ যেখানে বাড়ে, যেমন থ্রেটেন্ড অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, যেখানে এগুলোর পরেও কিন্তু আমরা অ্যান্টি ডি দিই। একটপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, আইইউডি, ট্রমা, ইসিভি মানে এক্সটার্নাল কেফালিক ভার্সনস, করোনিক ভিলাস স্যাম্পলিং, অ্যামনিওসেন্টেসিস, কর্ডোসেন্টেসিস এবং ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, এগুলোতেও কিন্তু ফিটো ম্যাটার্নাল হেমোরেজ হয়। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা বলেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? একটু আওয়াজ করতে হবে তো, এটা কিন্তু একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার। হ্যাঁ, এটা কিন্তু একটু একটু করে বুঝতে হবে, এটা কিন্তু কমপ্লিকেটেড চ্যাপ্টার, বাকিগুলো কিন্তু ওরকম বোঝার কিছু নাই। হ্যাঁ, এখন আমরা আসি, তাহলে আমরা একটু সিনারিও দিয়ে পড়ি। আমরা 4টা সিনারিও দিয়ে আরএইচ নেগেটিভের আমরা ম্যানেজমেন্ট করব, যেন আপনাদের পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হয়। আমরা প্রথমে আসি, একটা আরএইচ নেগেটিভ মা যদি আপনার কাছে আসে, আপনার প্রথম কাজ কি? হাজবেন্ডের ব্লাড গ্রুপ কি জিজ্ঞাসা করবো? ভেরি গুড। আর সবার আগে আমাদেরকে হাজবেন্ডের ব্লাড গ্রুপ দেখতে হয়, কারণ হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে আমাদের ভয় আছে, বাট হাজবেন্ডের যদি নেগেটিভ হয় কোনো ভয় নেই। হ্যাঁ, সো হাজবেন্ডের ব্লাড গ্রুপ আমাদেরকে দেখতে হবে। হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে খুবই ভালো, বাট পজিটিভ হলে তখন আমাদেরকে ফার্দার স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে হাজবেন্ডের জেনোটাইপ। হাজবেন্ডের জেনোটাইপ, ও কি হেটেরোজাইগাস নাকি ও হোমোজাইগাস? হেটেরোজাইগাস মানে হচ্ছে ডাবল ডি, হোমোজাইগাস মানে হচ্ছে বড় ডি, আর হেটেরোজাইগাস মানে হচ্ছে বড় ডি ছোট ডি। যারা বড় ডি তাদের সকল বাচ্চা হচ্ছে পজিটিভ হবে, বাবার রক্তই পাবে, কিন্তু যাদের একটা বড় ডি একটা ছোট ডি অর্থাৎ হেটেরোজাইগাস, তাদের কিন্তু 50% বাচ্চা নেগেটিভ হবে। বাচ্চা যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় আমাদের এত চিন্তার কিছু নেই। সো যাদের হেটেরোজাইগাস তাদেরকে আমরা আরেকটা টেস্ট করব, সেটা হচ্ছে বাচ্চার ব্লাড গ্রুপ নির্ণয় করা থ্রু সেলফ ফিটাল ডিএনএ। সেলফ ফিটাল ডিএনএ এর মাধ্যমে বাচ্চার ব্লাড গ্রুপ নির্ণয় করা। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের থার্ড স্টেপ। দেন ফোর্থ স্টেপ হচ্ছে টাইটার করা। টাইটার, ফোর্থ স্টেপ হচ্ছে টাইটার করা। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফর্মুলা, এটা করা উচিত, কিন্তু আমরা এই দুটা স্টেপ আমরা দেখেছেন আপনার ট্রেনিং অবস্থায় আমরা জেনোটাইপ করছি অথবা আপনার বাচ্চার ব্লাড গ্রুপ নির্ণয় করছি, করি। করি না, আমরা সরাসরি হাজবেন্ডের ব্লাড গ্রুপ থেকে টাইটারে চলে যাই, কারণ আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল না। তাহলে সরাসরি হাজবেন্ডের ব্লাড গ্রুপ এবং টাইটার, এই দুটাতে আমরা চলে যাই। টাইটার, এটাতে আমরা চলে যাই। তাহলে একটা আরএইচ নেগেটিভের মায়ে আমরা প্রথমে একটু হিস্ট্রিটা দেখি, যে আমরা হিস্ট্রিতে কি কি জিনিস জিজ্ঞাসা করি। হিস্ট্রিতে কি কি জিনিস জিজ্ঞাসা করি, এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে আপনাদের। মেকের চেকলিস্ট আমরা হিস্ট্রিতে কি কি জিনিস জিজ্ঞাসা করব। আমরা হিস্ট্রিতে জিজ্ঞাসা করি হাজবেন্ডের ব্লাড গ্রুপ, আমরা হিস্ট্রিতে জিজ্ঞাসা করি এটা প্রেজেন্ট অবস্টেটিক্স এর মধ্যে তার এখন আমরা টাইটার কত, আমরা জিজ্ঞাসা করি এই প্রেগন্যান্সিতে, আর্লি প্রেগন্যান্সি তার কোনো ব্লিডিং হয়েছে কিনা, আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং, এটা জিজ্ঞাসা করি। তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা এই প্রেগন্যান্সিতে, আমরা সেটা জিজ্ঞাসা করব। তার আমরা জিজ্ঞাসা করবো কোনো জীবনে কখনো তার ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি ছিল কিনা। আমরা জিজ্ঞাসা করব তার অবস্টেটিক হিস্ট্রি, প্রিভিয়াস অবস্টেটিক হিস্ট্রি, তার কোনো এমআর অ্যাবর্শন ছিল কিনা, এমআর অ্যাবর্শন অথবা আগের ডেলিভারিতে
আগের ডেলিভারিতে তার কোনো বাচ্চা এফেক্টেড ছিল কিনা, আগের প্রেগন্যান্সিতে সে কোনো অ্যান্টি ডি পেয়েছিল কিনা, আগের প্রেগন্যান্সিতে সে কোনো অ্যান্টি ডি পেয়েছিল কিনা, তাহলে আগে তার কোনো ফিটাল অ্যাফেকশন ছিল কিনা, অ্যান্টি ডি পেয়েছিল কিনা, তারপরে হচ্ছে আগে তার কোনো এমআর অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং আছে কিনা, তার হচ্ছে আপনার ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা, এবং হচ্ছে তার আর এবার টাইটার কত এবং হাজবেন্ডের ব্লাড গ্রুপ। এই হচ্ছে আমাদের মেয়েদের চেক লিস্ট। এটা একদম সুন্দর করে লিখে রাখেন। এই 7টা প্রশ্ন আমাদেরকে তাকে জিজ্ঞাসা করতে হয়। যে কোনো আরএইচ নেগেটিভ পেশেন্টের 7টা জিনিস আমাদেরকে জানতেই হবে। এই 7টা জিনিস জানতেই হবে। এখন আমরা পেশেন্ট গুলোকে 2 ভাগে ভাগ করে ফেলি। 2 ভাগে ভাগ করে ফেলি অ্যাকর্ডিং টু টাইটার। অ্যাকর্ডিং টু টাইটার, টাইটার নেগেটিভ পেশেন্ট, টাইটার পজিটিভ পেশেন্ট। আপনি হিস্ট্রি নিলেন পেশেন্টের, আপনি পেশেন্টের হিস্ট্রি নিলেন এবং পেশেন্ট টাইটার করলেন, টাইটার পেশেন্টের নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ পেশেন্ট গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব, দেন আমরা পজিটিভ পেশেন্ট আলোচনা করব। প্রথমে আসে নেগেটিভ পেশেন্ট। নেগেটিভ পেশেন্ট গুলোকে আপনি 2 ভাগে ভাগ করে ফেলবেন। একটা হচ্ছে প্রাইমারি নেগেটিভ, একটা হচ্ছে মাল্টি নেগেটিভ। প্রাইমারি নেগেটিভ, একটা হচ্ছে মাল্টি নেগেটিভ। এখন প্রাইমারি নেগেটিভে আসেন। প্রাইমারি নেগেটিভ আপনাকে কি করতে হবে? প্রাইমারিতে আপনার টাইটার, আপনি এখন কিভাবে মনিটর করবে পেশেন্টকে? টাইটার করবে। প্রাইমারিতে আমাদের এত ঘন ঘন টাইটার করতে হয় না, কারণ প্রাইমারিতে তো আসলে কোনো সোর্স নেই, তার কোনো এমআর নেই, অ্যাবর্শন নেই, আগে কোনো ডেলিভারি নেই, ব্লাড ট্রান্সফিউশন নেই, এই প্রেগন্যান্সিতে ট্রমা নেই, আর্লি প্রেগন্যান্সিতে ব্লিডিং নেই, টাইটার নেগেটিভ, তার মানে সেটা একটা ফ্রেশ পেশেন্ট। এই ফ্রেশ পেশেন্টের আমাদের অনেক বেশি টাইটার করতে হবে না। একটা আমরা করব বুকিং এ, একটা আমরা করব 28 সপ্তাহে, আর একটা আমরা করব হচ্ছে 36 সপ্তাহে। এই 3 বার টাইটার দেখলেই হবে। এই 3 বার টাইটার দেখলেই হবে। কিন্তু মাল্টি পেশেন্ট কিন্তু টাইটার নেগেটিভ, মাল্টি পেশেন্ট টাইটার নেগেটিভ, ওর আমাদের টাইটারটা একটু ঘন ঘন করতে হবে। মাল্টি পেশেন্টের ওর প্রথমে আমরা মান্থলি করব আপ টু 24 উইকস, দেন টুয়াইস উইকলি করব আপ টু ডেলিভারি। ওর টাইটারটা আমাদের একটু ঘন ঘন করতে হবে, দেখেন অনেকবার টাইটার করতে হচ্ছে, টাইটার তো খরচ আছে। সব নেগেটিভ, সব টাইটার নেগেটিভ, ওরও নেগেটিভ, ওরও নেগেটিভ, এইসব পেশেন্টে আমরা 28 সপ্তাহে আমরা হচ্ছে অ্যান্টি ডি দিব। 28 সপ্তাহে আমরা অ্যান্টি ডি ইনজেকশন দিব। 28 সপ্তাহে, 28 সপ্তাহে আমরা অ্যান্টি ডি ইনজেকশন দিব। এবং এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের টাইম অফ ডেলিভারি হবে, আমরা একদম ইডিডি পর্যন্ত নিয়ে যেতে পারবো। আমরা একদম ইডিডি পর্যন্ত নিয়ে যেতে পারবো। মোড অফ ডেলিভারি হবে ভ্যাজাইনাল ডেলিভারি প্রেফার্ড, সিজারিয়ান সেকশন অনলি ফর অবস্টেট্রিক ইন্ডিকেশন, প্লেস অফ ডেলিভারি টার্সিয়ারি হেলথ কেয়ার হসপিটাল, এন্ড কেয়ার ডিউরিং লেবার। লেবারে আমাদের কিছু কেয়ার করতে হবে। কেয়ার কিরকম করতে হবে? যে কোনো প্রোফাইলেকটিক আর্গোমেট্রিন দিব না, ইমিডিয়েট কর্ড ক্ল্যাম্পিং করতে হবে, কর্ডটাকে একটু লম্বা রাখতে হবে, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা করব না। যদি আমরা সিজারিয়ান সেকশন করি সেক্ষেত্রে আমরা মপিং করে রাখবো যেন কোনো ইন্ট্রা ইউটেরাইন স্পিলেজ না হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চার কর্ড ব্লাড নিতে হবে। কর্ড ব্লাড নিয়ে আমরা কতটুকু কর্ড ব্লাড নিব এই জায়গাটা একটু মুছে ফেলে। কতটুকু কর্ড ব্লাড নিব? আমরা 5 ml কর্ড ব্লাড নিব। এটাকে আমরা 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে ক্লটেড, একটা হচ্ছে অক্সালেটেড। ক্লটেড ব্লাড নিব 3 ml, অক্সালেটেড ব্লাড নিব 2 ml। ঠিক আছে? আচ্ছা, এটা যেন কোনোদিনও ভুল না হয়, কি কি টেস্ট করব? ক্লটেড নিয়ে আমরা 3টা টেস্ট করব, এবিসি, এ ফর এবিও ব্লাড গ্রুপিং, বি ফর বিলিরুবিন, সি ফর কুমস টেস্ট। আর অক্সালেটেড আমরা 2 ml নিব, একটা হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, একটা হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট কাউন্ট এই হচ্ছে দেখার জন্য। ঠিক আছে? কেন আমরা 28 সপ্তাহে আমরা হচ্ছে অ্যান্টিডি দিচ্ছি? অ্যান্টিডি দিচ্ছি বা আমাদের অ্যান্টিডি দেওয়ার প্রোটোকল কি? আমাদের দেশে আমরা অ্যান্টিডি দেই 28 সপ্তাহে, কারণ অ্যান্টিডি 12 সপ্তাহ পর্যন্ত কাজ করে, 12 সপ্তাহ পর্যন্ত। সো এটা আপ টু 40 সপ্তাহ কাজ করবে। 28 যোগ 12 40 সপ্তাহ, 40 সপ্তাহ তো আমরা ডেলিভারি করিয়ে ফেলছি। আর বাচ্চা জন্মের পরে যদি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ আসে তখন আমরা মাকে আবার একটা অ্যান্টিডি দিচ্ছি। সুতরাং আমাদের দেশে আমরা 2 বার অ্যান্টিডি দিচ্ছি, একটা 28 সপ্তাহের শুরুতে এবং আরেকটা হচ্ছে বাচ্চা ডেলিভারির পরে। এই এতটুকু বুঝতে আর নেগেটিভ টাইটার প্রাইমারি মাল্টি কোনো অসুবিধা হয়েছে কিনা বল? ও অক্সালেটেড ব্লাড থেকে হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ এন্ড রেটিকুলোসাইট কাউন্ট। তাহলে এবিসি দিয়ে মনে রাখলে আপনারা খুব ভালো মনে করতে পারবেন।
আপু, বলে হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনছি। আপু, পজিটিভ ব্লাডের ক্ষেত্রে কি বললেন? ওই যে যেটা 28 সপ্তাহে, 12 সপ্তাহে আর 40 সপ্তাহে। হ্যাঁ, 28 সপ্তাহে, 12 সপ্তাহে, 40 সপ্তাহে, আমরা শুধু 28 সপ্তাহেই দিই। ওটা 12 সপ্তাহ পর্যন্ত কাজ করে। করে সেটা আপনি 40 সপ্তাহ পর্যন্ত প্রোটেকশন দিবে, আর 40 সপ্তাহে তো আমরা ডেলিভারি করে ফেলবো। আচ্ছা, আচ্ছা, এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপু? বলেন। না আপু। এখন আমরা চলে আসি টাইটার পজিটিভ। হ্যাঁ, টাইটার পজিটিভ তো প্রাইমেটের হবে না, টাইটার পজিটিভ সবসময় মাল্টিদেরই হবে। এখন টাইটার পজিটিভ দুই রকম হতে পারে। টাইটার পজিটিভ পেশেন্ট দুই রকম হতে পারে। টাইটার পজিটিভ পেশেন্ট একরকম হতে পারে, জাস্ট হচ্ছে গিয়ে রেইজড টাইটার, রেইজড টাইটার। আরেক রকম হতে পারে ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু। আচ্ছা, এই পেশেন্ট গুলো অলওয়েজ টাইটার পজিটিভ হলে ফিটোম্যাটার্নাল ইউনিটে ওরা হচ্ছে ম্যানেজ হবে। আচ্ছা, এখন রেস টাইটার মানে হচ্ছে টাইটারটা জাস্ট 1:4, 1:8, মানে একটু জাস্ট বেশি টাইটার। আর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 1:16, 1:32। ক্রিটিক্যাল ভ্যালু মানে হচ্ছে অনেক বেশি টাইটার। আচ্ছা, এখন যদি রেস্ট টাইটার হয়, এরকম আমরা পেশেন্ট খুব কম পাই। রেস্ট টাইটার আমরা খুব কম পাই। আচ্ছা, রেস্ট টাইটার যদি হয়, তাদের উইকলি আমাদেরকে হচ্ছে গিয়ে টাইটার মেজার করতে হবে, উইকলি টাইটার করতে হবে। রেস্ট টাইটার উইকলি টাইটার করতে হবে। যদি এরকম একই রকমই থাকে, জাস্ট আমরা হচ্ছে 36 সপ্তাহ পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাব, দেন আমরা হচ্ছে এটাকে ডেলিভারি করে ফেলবো। এই পেশেন্ট যার টাইটার বেশি, সে কিন্তু কোনো অ্যান্টিডি পাবে না, কোনো অ্যান্টিডি পাবে না। এটা ডিউরিং প্রেগন্যান্সিও পাবে না, আফটার ডেলিভারি বাচ্চা পজিটিভ হলেও কিন্তু পাবে না, কারণ তার অলরেডি একটু রেজড টাইটার, ও কিন্তু অ্যান্টিডি পাবে না। আচ্ছা, এটা তাহলে এরকম ম্যানেজমেন্ট। আমাদের আসল ম্যানেজমেন্ট হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। সব পরীক্ষা আপনারা পাবেন ক্রিটিক্যাল ভ্যালু। এখন ক্রিটিক্যাল ভ্যালু দুই ভাবে পেতে পারেন। একটা হচ্ছে পেশেন্ট এসেছে, আপনি দেখলেন ক্রিটিক্যাল ভ্যালু, অথবা পেশেন্ট আপনি এই যে উইকলি টাইটার করে 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 ফলো আপ করছেন, করতে 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 দেখা গেল 4:1:4, 1:8 ছিল, ধাম করে 1:68 হয়ে গেল। অর্থাৎ আপনি উইকলি যে মনিটর করছেন, সেখান থেকেও আপনি ক্রিটিক্যাল ভ্যালু পেতে পারেন, অথবা আপনি শুরুতেই সরাসরি ক্রিটিক্যাল ভ্যালু পেতে পারেন। একবার যদি আপনি ক্রিটিক্যাল ভ্যালু পান, দেন নো টাইটার, আর টাইটার করার কোনো দরকার নেই। নো টাইটার। একবার যদি আপনি ক্রিটিক্যাল ভ্যালু পান, তখন আপনি আর কোনো টাইটার করবেন না। টাইটার করে আর বোঝা যাবে না। তখন আপনাকে কি করতে হবে? প্রতি সপ্তাহে আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে, প্রতি সপ্তাহে আপনাকে ডপলার করতে হবে। ঠিক আছে? তখন আমরা আল্ট্রাসাউন্ড আর ডপলারের উপর নির্ভরশীল হয়ে যাব টাইটার বাদ। আল্ট্রাসাউন্ড করে আমরা কি পাই? কি দেখতে চাই? যে বাচ্চার যে হাইপোপ্রোটিনিমিয়া, বাচ্চার যে প্রোটিন কমে গেছে, এটার কোনো ফিচার আল্ট্রাসোনোগ্রামে পাওয়া যাচ্ছে কিনা। তাহলে কিভাবে আমরা বুঝি আল্ট্রাসোনোগ্রাম দেখে যে বাচ্চার প্রোটিন কমে গেছে? একটা হচ্ছে যদি প্লাসেন্টাল থিকনেস 4 সেন্টিমিটারের চেয়ে বেড়ে যায়, যদি স্কিন থিকনেস 4 মিলিমিটারের চেয়ে বেড়ে যায়, যদি বাচ্চার অ্যাসাইটিস থাকে, বাচ্চার প্রলিফেশন থাকে, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, তার মানে আমরা বুঝবো যে বাচ্চার প্রোটিন কমে গেছে। আর ডপলার দেখে আমরা কিভাবে বুঝি? ডপলার আমরা করি মিডিয়াল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি। যদি দেখি যে এটা 1.5 মাল্টিপল অফ মিডিয়ান, মম বলা হয়, 1.5 মাল্টিপল অফ মিডিয়ানের চেয়ে বেড়ে গেছে, তার মানে হচ্ছে বাচ্চার মধ্যে বাচ্চার অ্যানিমিয়া ডেভেলপ করেছে, বাচ্চার অ্যানিমিয়া ডেভেলপ করেছে। সো আমরা উইকলি আপনার আল্ট্রাসাউন্ড এবং ডপলার করে যাব, আল্ট্রাসাউন্ড ডপলার করে যাব। এখন যদি দেখি সব আল্ট্রাসাউন্ড ডপলার সব নরমাল, তাহলে তো ভালো। আল্ট্রাসাউন্ড শুধু টাইটার বেশি ছিল, কিন্তু আল্ট্রাসাউন্ড ডপলার সবই নরমাল, তখন আমরা মোটামুটি, আমাদের টার্গেট খুব বেশি থাকে না। এখানে আমরা 35 উইকস পর্যন্ত নিয়ে যেতে পারলেই আমরা হচ্ছে স্টেরয়েড দিয়ে টার্মিনেশন করে ফেলি, স্টেরয়েড দিয়ে টার্মিনেশন করে ফেলি। কিন্তু যদি
ডপলারে বা আল্ট্রাসাউন্ডে চেঞ্জ আসে, অ্যাবনর্মাল, তখন আমাদের চলে যেতে হবে কর্ডোসেন্টেসিস। এত সহজ না বাচ্চার কর্ড ব্লাড নিয়ে কর্ডোসেন্টেসিস করা। কর্ডোসেন্টেসিস এটা আগে ছিল অ্যামনিওসেন্টেসিস, অ্যামনিওসেন্টেসিসের চেঞ্জ পেলে কর্ডোসেন্টেসিস, এখন এটা চেঞ্জ হয়ে গেছে, এখন এটা শুরুতেই কর্ডোসেন্টেসিস। কর্ডোসেন্টেসিস করে আমরা বাচ্চার কর্ড ব্লাডটা নিব। কর্ডোসেন্টেসিস করে আমরা বাচ্চার কর্ড ব্লাডটা নিব। এখন কর্ড ব্লাডটা নিয়ে আমরা কি করব? কর্ড ব্লাডটা নিয়ে আমরা হেমাটোক্রিট মেজার করব। হেমাটোক্রিট মেজার করব। আচ্ছা, হেমাটোক্রিট দেখি যদি আমরা 30% এর চেয়ে কম নাকি 30% এর চেয়ে বেশি। যদি এটা 30% এর চেয়ে বেশি হয় তাহলে ভয়ের কিছু নেই, আমরা উইকলি জাস্ট কর্ডোসেন্টেসিস করে দেখে যাব। উইকলি কর্ডোসেন্টেসিস করে দেখে যাব, মোটামুটি 34 উইকস পর্যন্ত গেলে আমরা টার্মিনেট করে দিব। টার্মিনেট করে দিব। আর যদি 30% এর চেয়ে কম হয়, 34 উইকস হলে, মোটামুটি 34 উইকস হলে আমরা টার্মিনেট করে দিব। কিন্তু যদি এটা খুব কম উইকস হয় তখন আমাদেরকে করতে হবে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সমিশন। তখন আমাদের করতে হবে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সমিশন। এবং করে করে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সমিশন আমাদের প্রতি সপ্তাহে করে করে আমাদেরকে স্টেরয়েডও দিয়ে রাখবো আমরা, এবং আমাদের হেমাটোক্রিটটা তখন 50% এ উঠাতে হবে। মোটামুটি এইসব ক্ষেত্রে আমরা 34 উইকস হলে আমরা টার্মিনেট করে দিই। লাস্ট কোশ্চেন হচ্ছে প্রিভেনশন অফ আরএইচ আইসিউ ইমিউনাইজেশন কিভাবে প্রিভেন্ট করতে পারি। প্রিভেনশন অফ আরএইচ আইসিউ ইমিউনাইজেশনে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশনতে প্রিভেন্ট করা। যেমন আমরা দিচ্ছি 12, আমরা কোনো অ্যাবর্শন হলে আমরা অ্যান্টিডি দিচ্ছি, প্রেগন্যান্সিতে অ্যান্টিডি দিচ্ছি, ডেলিভারির পরে অ্যান্টিডি দিচ্ছি, এগুলো সবই হচ্ছে প্রিভেনশন অফ অ্যাক্টিভ ইমিউনাইজেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রিভেন্ট অর মিনিমাইজ ফিটোম্যাটার্নাল হেমোরেজ। আমরা দেখছি আমরা ফিটোম্যাটার্নাল হেমোরেজ যেন না হয় সেজন্য কিন্তু আমরা ম্যানুয়াল প্লাসেন্টা রিমুভ করছি না, মপিং করে রাখছি, তারপরে ইমিডিয়েট কর্ড ক্ল্যাম্পিং করছি, এগুলো সবই হচ্ছে প্রিভেন্ট অর মিনিমাইজ ফিটোম্যাটার্নাল হেমোরেজ। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কখনোই আরএইচ নেগেটিভ মাকে আরএইচ পজিটিভ ব্লাড না দেয়া ফ্রম বার্থ টু মেনোপজ। এটা এই 3 ভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। এই গেল আমাদের আরএইচ আইসিউ ইমিউনাইজেশন। বলেন এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আরএইচ আইসিউ ইমিউনাইজেশন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। তাহলে আরএইচ আইসিউ ইমিউনাইজেশন থেকে আমরা পড়লাম এটা ডেফিনেশন, আরএইচ আইসিউ ইমিউনাইজেশনের স্টেপস, এটার কমপ্লিকেশন, কেন ফার্স্ট প্রেগন্যান্সি স্কিপ করছে, তারপরে আমরা পড়েছি যে ফিটোম্যাটার্নাল হেমোরেজ কখন হয়, ফিটোম্যাটার্নাল হেমোরেজ কোন কোন কন্ডিশনে বেশি ফিটোম্যাটার্নাল হেমোরেজ হচ্ছে, তারপরে আমরা সিনারিও বেসড পড়েছি। আমরা প্রথমে পড়েছি আরএইচ নেগেটিভ মা আসলে আমরা কি কি হিস্ট্রি নিব। আমরা জানি আমরা 7টা হিস্ট্রি নিতেই হবে এখানে, সেটা আমরা জেনেছি কারণ এটা একটা শর্ট নোট আসতে পারে, মেক এ চেক লিস্ট ফর আরএইচ নেগেটিভ উইমেন। হ্যাঁ, যখন প্রথম আপনার কাছে আসবে, প্রাইমারি পেশেন্ট যদি নেগেটিভ টাইটার হয় কিভাবে ম্যানেজ করব, মাল্টি পেশেন্ট নেগেটিভ টাইটার হলে কিভাবে ম্যানেজ করব, পজিটিভ টাইটারের মধ্যে ক্রিটিক্যাল ভ্যালু হলে কিভাবে ম্যানেজ করব, আর শুধু রেজড টাইটার হলে কিভাবে ম্যানেজ করব, প্রিভেনশন অফ আরএইচ আইসিউ ইমিউনাইজেশন, এবং হচ্ছে কর্ড ব্লাড থেকে কি কি টেস্ট করব। এই হচ্ছে আমাদের জানার, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমরা জেনেছি যদি ক্রিটিক্যাল ভ্যালু হয় আমরা টাইটার করি না, তখন আমরা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি দেখি এবং আল্ট্রাসাউন্ড দেখি, এবং সেগুলো যদি সব ভালো থাকে তাহলে ভালো, যদি সেখানে কোনো অ্যাবনর্মালিটি থাকে আমাদের চলে যেতে হবে কর্ডোসেন্টেসিস। কর্ডোসেন্টেসিসে হেমাটোক্রিট 30% এর চেয়ে কম হলে আমাদেরকে ইন্টারট্রয়েড ট্রান্সফিউশন করতে হবে, 30% এর চেয়ে বেশি হলে আমরা শুধু কর্ডোসেন্টেসিস করে যাব, এবং এইসব ক্ষেত্রে আমরা 34 উইকসে টার্মিনেট করে দিব। এবং এগুলো সব ম্যানেজ হবে রেস্ট টাইটার বা ক্রিটিক্যাল ভ্যালু, অর্থাৎ টাইটার পজিটিভ হলে এটা ম্যানেজ হবে ফিটোম্যাটার্নাল ইউনিট। ও বল ইন্টারট্রেন ট্রান্সমিশন, ওই ট্রান্সমিশন বলতে কি বোঝাচ্ছেন? একটু পৌঁছে দাও।
আম্মু আপু ইন্ট্রাইট্রাইন ট্রান্সফিউশন জানতে চেয়েছিলেন। ইন্ট্রাইট্রাইন ট্রান্সফিউশন হচ্ছে শুনতে পাচ্ছেন? কর্ড ব্লাড দিয়ে আপনার হচ্ছে ও নেগেটিভ ব্লাড দিতে হয়। হ্যাঁ, ও নেগেটিভ ব্লাড দিয়ে আপনার ফ্রেশলি ডোনেটেড ও নেগেটিভ ব্লাড দিয়ে তারপর হচ্ছে বাচ্চার মানে পেটের ভেতরে বাচ্চার হিমাটোক্রিট লেভেলটাকে বাড়ানো হয়। বাচ্চাটা তো পেটের ভেতরে, আপনি তো বাচ্চা বের করেননি এখনো, বের করার মতো হয়নি, হয়তো 28 সপ্তাহ 29 সপ্তাহ, তখন আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে এই যে ইন্ট্রাইট্রাইন ট্রান্সফিউশন করে করে বাচ্চার হিমাটোক্রিট লেভেলটাকে বাড়াবেন। ও পজিটিভ ব্লাড দিতে হবে, ও নেগেটিভ। ও নেগেটিভ। হ্যাঁ, আপনারা এখন তো আমরা বেসিক জিনিসটা আমরা জেনে গেলাম RH নেগেটিভে। আপনারা এখন দত্ত থেকে রিডিং করবেন, এরপরে আপনাদের যদি এখানে দত্ত এগুলো সবই আছে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি এখন আপনারা কিছু বাড়তি জানতে চান দত্ত পড়লে এখন আপনাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু বলেছি এতটুকু মানে মাস্ট টু নো, এতটুকু জানতেই হবে। আপু হাইড্রোপসের বাচ্চাগুলো কি বাঁচে? বাঁচে, কেন বাঁচবে? বাঁচে। একটু বাঁচানোর জন্যই তো এই ট্রিটমেন্ট গুলো, তাই না? আপু আজ পর্যন্ত তো বাচ্চা বাঁচতে দেখি না এগুলা। এখন তো যুগ অনেক চেঞ্জ হচ্ছে না, এখন আপনি তো বলতে পারবেন না যে এগুলো একদম বড়, ওগুলো বাচ্চা এখন মানে মাইল্ড পর্যায়ে থাকলে হয়তো বাচ্চা কিনা, বাচ্চা দেখিনি আমি। এখন যেহেতু ট্রিটমেন্টটা আলাদাই হয়েছে, হাই রিস্ক প্রেগন্যান্সি ইউনিট হচ্ছে। আগে তো কি আমরা জেনারেল অবস্টেট্রিশিয়ানরাই ম্যানেজ করতাম, তাই না? আমাদের পক্ষে কি সম্ভব এত হাই রিস্ক প্রেগন্যান্সিও ম্যানেজ করা, প্লাস হচ্ছে গিয়ে ডেলিভারি পেশেন্টও ম্যানেজ করা? সেজন্য তো এত ভাগ হচ্ছে। হ্যাঁ, এখন বাঁচবে। এখন শুনেন, এগুলো কখন প্রপার মনিটরিং, লোকবল সবই লাগে। তো সেটা যখন একটা ব্রাঞ্চ যত বেশি হবে তত আপনার এইসব ক্ষেত্রে সার্ভাইভাল রেট বেড়ে যাবে। আচ্ছা, এপিলেপসি আপু বাংলাদেশে কি দিনগুলোতে বা থেকে হাইড্রোস্পিটালিসের বাচ্চার ট্রিটমেন্ট ভালো হয় বা কিছু? এখন নিজেদেরটা নিজেরা কিভাবে বলবো আপু? নিশ্চয়ই হয়, ট্রিটমেন্ট তো হচ্ছে, হাইড্রপস ট্রিটমেন্ট হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা যেটা প্রিভেনশনটা বেশি জরুরি। হ্যাঁ, এটা যখন আপনি অ্যান্টিনেটাল চেকআপ জোরদার করবেন, যখন আপনি RH নেগেটিভ কে ধরে ফেলতে পারবেন, RH নেগেটিভ গুলোকে আপনি অ্যান্টিডি দিয়ে দিবেন, তখন তার এটা হবে না। হ্যাঁ, সো এই ক্ষেত্রে কিন্তু প্রিভেনশনটা বেশি জরুরি দেন ম্যানেজমেন্ট। আপু 18 সপ্তাহে যদি হাইড্রোস্পিটালিস বা 20 সপ্তাহে হাইড্রোস্পিটালিস ডায়াগনোসিস হয়, ওইটার ফেট কেমন হবে? এটা অনেক খারাপ হবে না? ওটাকে এতদিন পর্যন্ত নেওয়া যাবে? ওগুলোর ফেট ভালো হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, এপিলেপসি, অ্যাজমা এগুলো আপু কখনোই আসতে দেখি নাই। সো এগুলো নিয়ে আমাদের খুব বেশি মানে টাইম ওয়েস্ট করার দরকার নেই। এটা একটা মেজর নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ইন প্রেগন্যান্সি। হ্যাঁ, আমাদের প্রেগন্যান্সিতে তো অনেক বেশি নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হয়, বাট এটা একটা যতগুলো আছে তার মধ্যে এটা একটা বড়। ইফেক্ট অফ এপিলেপসি, প্রেগন্যান্সি অন এপিলেপসি, প্রেগন্যান্সি অন এপিলেপসি, প্রেগন্যান্সির এপিলেপসির উপরে কি ইফেক্ট এবং এপিলেপসির অন প্রেগন্যান্সি কি ইফেক্ট? হ্যাঁ, এটা আমাদেরকে আগে জানতে হবে।
দিতে হবে। আচ্ছা, প্রেগনেন্ট এপিলেপসি পেশেন্ট যখন প্রেগনেন্ট হয় তাদের 60%-এরই কোনো চেঞ্জ হয় না, যেমন আগে ছিল তেমনই থাকে। 30% পেশেন্টের কিন্তু বেড়ে যায়, আপনার অ্যাটাক বেড়ে যায়, 10%-এর কমে যায়, আর আনচেঞ্জ থাকে হচ্ছে 60%। ইফেক্ট অফ এপিলেপসি অন প্রেগনেন্সি। এপিলেপসির পেশেন্টের প্রেগনেন্সিতে কি ইফেক্ট হয়? একটা হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন বাচ্চা হয়, কনজেনিটাল ম্যালফরমেশন, কারণ সে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস গুলো খায়। সবচেয়ে বেশি হয় সোডিয়াম ভ্যালপ্রয়েটে, 2 গুণ বেড়ে যায়। নর্মালি কনজেনিটাল অ্যানোমালি যা হওয়ার কথা তাদের ক্ষেত্রে দ্বিগুণ হয়, কারণ তারা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট খায়। তো সেফ হচ্ছে ল্যামোট্রিজিন এবং লিভেটিরাসিটাম। লিভেটিরাসিটাম এবং ল্যামোট্রিজিন এই দুটো হচ্ছে সেফ। কিন্তু কেউ যদি আগে থেকে সোডিয়াম ভালপ্রেট খেয়ে থাকতো তাদের কিন্তু কম্পিউটার ম্যালফরমেশন বেশি হবে, এবং এগুলো সবই হয় ফলিক অ্যাসিড মেটাবলিজম আপনার ইন্টারফেয়ার হওয়ার জন্য। কি কি হয়? ক্লেফট লিপ হয়, লিম্ব ডিফেক্ট হয়, কার্ডিয়াক অ্যানোমালি হয়, হাইপোস্টেডিয়াস হয়, মেন্টাল রিটার্ডেশন হয়। আচ্ছা, তো বেশি করে কোনটাতে হবে? সোডিয়াম ভালপ্রয়েটে হবে। এটা মেইন, কনজেনিটাল ম্যালফরমেশনটা মেইন। এটা ছাড়াও প্রি এক্লাম্পসিয়া হতে পারে, অ্যাবর্শন হতে পারে, প্রিটার্ম লেবার হয়, আইইউজিআর হয়, স্মল ফর জেস্টেশনাল এজ হয়, পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, এই জিনিসগুলো হতে পারে। এখন আমরা ট্রিটমেন্ট কি দিব? এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিই? ট্রিটমেন্ট হচ্ছে এটা অ্যান্টিনেটাল কাউন্সিলিং। অ্যান্টিনেটাল কাউন্সিলিং আমাদেরকে চেকআপটা খুব বেশি হতে হবে, এটা কাউন্সিলিং করতে হবে পেশেন্টের রিলেটিভ, ওদের সবাইকে। ইটস এ হাই রিস্ক প্রেগন্যান্সি, ফ্রিকোয়েন্ট ভিজিট লাগবে, এবং হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগবে। মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগবে। এখানে আমরা কি করি? এখানে আমরা কি কি ইনভেস্টিগেশন এখানের জন্য একটু হাইলাইট করা হয়। একটা হচ্ছে 16 সপ্তাহের সময় আমাদেরকে একটা আলফা ফিটোপ্রোটিন করতে হয়, কারণ কনজেনিটাল ম্যালফরমেশন বেশি হয়। 20 সপ্তাহের সময় অবশ্যই অ্যানোমালি স্ক্যান করতে হবে। 24 সপ্তাহের সময় ফিটাল ইকো করতে হবে, আর 28 সপ্তাহ পর থেকে গ্রোথ স্ক্যান করতে হবে। 28 সপ্তাহ পর থেকে গ্রোথ স্ক্যান করতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। এখন আমরা ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্টের প্রথম কথা হচ্ছে পলিথেরাপি অ্যাভয়েড, কারণ যত বেশি ওষুধ দিবেন তত বেশি পলিথেরাপি দিলেই কিন্তু আপনার হচ্ছে রিস্ক বেশি থাকবে। সো মোনোথেরাপি মানে একটা ওষুধই নিয়ে আসতে হবে, আর লোয়েস্ট ইফেক্টিভ ডোজ যতখানি না দিলেই নয়। অ্যাভয়েড করতে হবে সোডিয়াম ভালপ্রয়েট এন্ড ফেনাইট্রিন। সোডিয়াম ভালপ্রয়েট এন্ড ফেনাইট্রিন আমরা দিতে পারবো ল্যামোট্রিজিন, যেমন এটা একটা আপনাদের এসবি আসতে পারে, এন্ড লিভেটিরাসিটাম। লিভেটিরাসিটাম এগুলো আমরা বেশি দিব। আচ্ছা, এবার আসি আমরা ইন্ট্রাপার্টাম কেয়ার, মানে ডেলিভারির সময় কি হবে। টাইম অফ ডেলিভারির কোনো চেঞ্জ নাই। মোড অফ ডেলিভারি ভ্যাজানাল ডেলিভারি সম্ভব, এটা সিজারের ইন্ডিকেশনও না। প্লেস অফ ডেলিভারি অবশ্যই টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটাল। এন্ড লেবারের সময় আমাদেরকে মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করতে হবে, অ্যাভয়েড প্যাথেডিন। এই পেশেন্ট গুলোকে আমরা প্যাথেডিন দেই না, প্যাথেডিন দেয়া যায় না। কেন দেয়া যায় না আমি জানি না, প্যাথেডিন দেয়া যায় না। পিউরপেডিয়ামে ব্রেস্ট ফিডিং করাতে পারবে, বাট হচ্ছে উইথ কেয়ার, মায়ের যেন অ্যাটাক না হয় এরকম। পিউরপেডিয়ামে কাকে কাকে কি করা হয়, এটা মা, বাচ্চা এবং হাজবেন্ড, সবসময় আমি একটু ভাগ করে বলি। মাকে কি করতে হবে? আপনাকে অ্যাডজাস্টমেন্ট অফ ডোজ, কারণ এখন তো তার ডোজ আমি কমিয়ে দিয়েছিলাম প্রেগন্যান্সিতে, অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট অফ ডোজ। বাচ্চার ক্ষেত্রে বাচ্চাকে আমরা ভিটামিন কে ইনজেকশন দিব, কারণ নিউনাটাল হেমোরেজ হয়। ভিটামিন কে ইনজেকশন দিব। বাচ্চার কিন্তু 2 to 8% ক্ষেত্রে বাচ্চারও এপিলেপসি হতে পারে। 2 to 8% ক্ষেত্রে বাচ্চা ইনহেরিটেন্স, বাচ্চাও জীবনে এপিলেপটিক পেশেন্ট হতে পারে। ভিটামিন কে ইনজেকশন দিব 1 মিলিগ্রাম আইএম। 1 মিলিগ্রাম আইএম মানে ভিটামিন কে ইনজেকশন কিন্তু আমরা দিয়ে থাকি বাচ্চাদেরকে, কিন্তু ওকে স্পেসিফিক্যালি দিতে হবে টু প্রিভেন্ট নিউনাটাল হেমোরেজ। আর কন্ট্রাসেপশন, হাজবেন্ডের জন্য কন্ট্রাসেপশন মনে রাখতে হবে স্টেরয়েড কন্ট্রাসেপশন আমরা যদি দিই, ওসিপি বা এগুলো কিন্তু কাজ করে না, কারণ হচ্ছে মা যে ওষুধগুলো খায় এপিলেপসির জন্য এগুলো কিন্তু এনজাইম ইনডিউসার। হ্যাঁ, এনজাইম ইনডিউসার। তখন দেখা যায় যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ফেইলড হয়। আমরা জানি এপিলেপটিক পেশেন্টদের ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া যায় না, পিল দিলে সেটা ফেইলড হয়। এই জন্য আমরা দিব আইদার ডিএমপিএ অথবা পিপিআই, মানে কপার টি, আইদার ডিএমপিএ অথবা কপার। ঠিক আছে?
এই হচ্ছে, এবং এই পেশেন্ট গুলো অবশ্যই প্রি প্রেগন্যান্সি থেকে ফলিক অ্যাসিড পাবে। এই কয়েকটা ইনফরমেশন আমাদের জানলেই হবে। প্রি প্রেগন্যান্সি থেকে ফলিক অ্যাসিড পাবে, তাহলে এপিলেপসি কি, এটা ইফেক্ট অফ এপিলেপসি অন প্রেগন্যান্সি, ইফেক্ট অফ ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন এপিলেপসি এন্ড ইফেক্ট অফ এপিলেপসি অন প্রেগন্যান্সি। তার আমরা অ্যান্টিপার্টাম কেয়ারটা কি হবে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হবে, কোন ওষুধ দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, ইনভেস্টিগেশন কোনটা করব, দেন ইন্টারপার্টাম কেয়ার কি হবে, প্রিপ্রাইমারি কেয়ার কি হবে, সেই এতটুকু জানলে আমাদের একটা ওভারঅল ধারণা হবে। ভালো লাগে না আপু, ফলিক অ্যাসিডটা তো আপ টু ডেলিভারি পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাই না? কোনটা? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড অ্যাকচুয়ালি বলা হয় সব জায়গাতে ফলিক অ্যাসিড দিতে হবে আমাদেরকে 12 সপ্তাহ পর্যন্ত। এরপরে অ্যাকচুয়ালি ফলিক অ্যাসিডের খুব বেশি রোল নাই, আমরা দিয়ে থাকি কারণ আমাদের দেশে এপিলেপসির ক্ষেত্রে অ্যানিমিক থাকে, এই জন্য আমরা দিই। লাস্ট ওয়ান, অ্যাজমা। আপু, ইপিলেপসি পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে এবং যদি কনভার্সন হয়, তো কি ইপিলেপসির জন্য নাকি অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া, কিভাবে বুঝবো? প্রোটিনুরিয়া দেখে। আর তখন প্রোটিনুরিয়া থাকলে তারপর রেনাল ফাংশন টেস্ট, কোয়াগুলেশন প্রোফাইল, এগুলো তো অল্টার হবে এক্লাম্পসিয়াতে, কিন্তু এগুলোতে এপিলেপসিতে হবে না। আচ্ছা, এবং আপনি অবশ্যই ম্যাক্সাল্ট দিবেন, কারণ অ্যান্টিপার্টাম কনভালশন অথবা কনভালশন ইন প্রেগন্যান্সি অথবা পিডপিএম ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ eclampsia unless it is brother is always considered as eclampsia। হ্যাঁ, আপনাকে eclampsia লাইনেই আপনাকে ম্যানেজ করতে হবে। আচ্ছা, এখন আমরা অ্যাজমাতে আসি। অ্যাজমা, ইফেক্ট অফ অ্যাজমা অন প্রেগন্যান্সি, ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন অ্যাজমা, এই জিনিসটা আমাদের কিন্তু একটা কমন প্রশ্ন, হ্যাঁ, রোগীদেরও একটা কমন প্রশ্ন। প্রেগন্যান্সির ইফেক্ট মানে ইফেক্ট অফ অ্যাজমা অন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে অ্যাজমা কি করতে পারে? কিছু ফিটাল এফেকশন করতে পারে, কিছু ম্যাটারনাল করতে পারে। ফিটাল এফেকশন যেমন ফিটাল প্রিটার্ম লেবার করে ফেলতে পারে, প্রম আর ফিটাল স্ট্রেস হলে যা হয় আর কি, প্রম করতে পারে, প্রি এক্লাম্পসিয়া করতে পারে, অ্যাব্রাপশন করতে পারে, লেস ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন করতে পারে, নিউনেটাল হাইপক্সিয়া করতে পারে যেহেতু ব্লাড সার্কুলেশনটা ভালো পায় না। ম্যাটারনাল করতে পারে স্ট্যাটাস অ্যাজমাটিকাস, নিউমোথোরাক্স, কর পালমোনালি, কার্ডিয়াক অ্যারিথমিয়া, রেসপিরেটরি ফেলিওর। এখন আসি আমরা ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন অ্যাজমা। এটা হচ্ছে 20% পেশেন্ট ইমপ্রুভ করে, মানে ইমপ্রুভ করে। 30% পেশেন্ট খারাপ হয়, 30% পেশেন্ট আরো খারাপ হয়ে যায়, 50% পেশেন্ট আনচেঞ্জড থাকে। এটা আমরা কিভাবে ম্যানেজ করব?
এটা একটা হাই রিস্ক পেশেন্ট ম্যানেজমেন্ট, এটাও একটা হাই রিস্ক, অবশ্যই হাই রিস্ক প্রেগন্যান্সি, এবং এটা আমাদেরকে সেভাবে কাউন্সিলিং করতে হবে এবং অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ আমাদের লাগবে, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা সাধারণত করা হয়, এক্ষেত্রে যখন ম্যানেজ করা হয় তখন আপনার ইনভেস্টিগেশন করা হয়। আমাদের টার্গেট হচ্ছে ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এটা মোর দেন 80% রাখা, অ্যান্ড পিক ওদের যেটা বলে আর কি পিক এক্সপিরেটরি ফ্লো রেট, পিক এক্সপাইরেটরি ফ্লো রেট, এটা হচ্ছে মোর দেন 50% রাখা। এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখানে ট্রিটমেন্ট কি দেয়া হয়? ট্রিটমেন্ট দেয়া হয় হচ্ছে স্টেপ অফ ম্যানেজমেন্ট। এটা কিন্তু একসাথে সব ওষুধ দিয়ে দেওয়া হয় না, আস্তে আস্তে করে ওষুধ বাড়ানো হয়। যদি এটা আমরা একটা মেডিসিনে পড়েছিলাম, আপনাদের মনে থাকতে পারে। স্টেপ অফ ম্যানেজমেন্ট হচ্ছে যাদের মাইল্ড ইন্টারমিটেন্ট অ্যাজমা, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইনহেলড বেটা এগোনিস্ট দেয়া হয়। ইনহেলড বেটা এগোনিস্ট, এগুলো আপনাদের মনে থাকলে পড়বেন, না হলে লিখে রাখেন শুধু। আর যাদের হচ্ছে মাইল্ড পারসিস্টেন্ট তাদের ক্ষেত্রে লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড, যাদের মডারেট পারসিস্টেন্ট তাদের লো ডোজ অথবা মিডিয়াম ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড প্লাস লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। যাদের সিভিয়ার পারসিস্টেন্ট তাদের ক্ষেত্রে হাই ডোজ ইনহেলড স্টেরয়েড প্লাস লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট প্লাস মাইনাস ওরাল কর্টিকোস্টেরয়েড। যাদের ভেরি সিভিয়ার অ্যাজমা, তাদের ক্ষেত্রে আমরা হাই ডোজ ইনহেলড স্টেরয়েড প্লাস লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট প্লাস ওরাল কর্টিকোস্টেরয়েড। আরে আমার অ্যাজমা অ্যাটাক হয়ে যাচ্ছে অ্যাজমা পড়া থেকে। তাহলে 5 রকম ভাবে ট্রিটমেন্ট: মাইল্ড ইন্টারমিটেন্ট জাস্ট ইনহেলড বিটা অ্যাগনিস্ট, মাইল্ড পারসিস্টেন্ট তাদের মানে মাঝে মাঝে হয়, খুবই অল্প মাঝে মাঝে হয়, তাদের জাস্ট আমরা যে সালবুটামল যেটা দিয়ে রাখি আর কি, ইনহেলড বিটা অ্যাগনিস্ট। যাদের মাইল্ড পারসিস্টেন্ট, মাইল্ড কিন্তু সবসময় থাকে, লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড। যাদের মডারেট পারসিস্টেন্ট, লো ডোজ আর মিডিয়াম ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড তার সাথে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। যাদের সিভিয়ার পারসিস্টেন্ট, হাই ডোজ ইনহেলড স্টেরয়েড প্লাস লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট প্লাস মাইনাস ওরাল কর্টিকোস্টেরয়েড। আর যাদের ভেরি সিভিয়ার তাদের হচ্ছে হাই ডোজ ইনহেলড স্টেরয়েড প্লাস লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট প্লাস ওরাল কর্টিকোস্টেরয়েড। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আর এটা বুঝতে কারো অসুবিধা আছে? এটা মনে থাকলে পড়বে, না থাকলে পড়বে না, এগুলো ক্লাসের অংশ দেখে আমি বলছি, না হলে আসলে বলার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এখন লেবারে আমরা কি করব? লেবারে আমরা অ্যাভয়েড করব ওপয়েড অ্যানালজেসিক, লেবেটেলল, ইন্ডোমিথাসিন, অ্যাসপিরিন, এগুলো আমরা অ্যাভয়েড করি। আচ্ছা, এই পেশেন্ট গুলো লেবারে অবশ্যই স্টেরয়েড দিয়ে রাখতে হবে 100 মিলিগ্রাম আইভি 8 আওয়ারলি 24 আওয়ার পর্যন্ত। 100 মিলিগ্রাম আইভি 8 আওয়ারলি 3 ডোজ, তাহলে 24 আওয়ার হবে। আচ্ছা, অ্যাজমা মেডিসিন সে কন্টিনিউ করবে, সবই কন্টিনিউ করবে, অক্সিজেন ইনহেলেশন থাকবে। আমরা সিনটোসিন বা অক্সিটোসিন কিন্তু আমরা দিতে পারি, অক্সিটোসিন দেয়া যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিনও দেয়া যাবে লোকালি, কিন্তু দেয়া যাবে না লোকালি, প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু লোকালি দিতে পারবো আমরা, হ্যাঁ, কিন্তু আমরা দিতে পারবো না আর্গোমেট্রিন আমরা সাধারণত অ্যাভয়েড করবো, আর্গোমেট্রিনটা আমরা দিব না। এখন পোস্ট ন্যাটাল কি করব? পোস্ট ন্যাটাল বা পিউরপেরিয়ামে হচ্ছে মা, বাচ্চা এবং হাজবেন্ড। মায়ের জন্য আমরা হচ্ছে ড্রাগ কন্টিনিউ করবে এবং পোস্ট পার্টাম ফিজিওথেরাপি দিতে হবে, না হলে কিন্তু তাদের এমনিতে ওখানে ফ্লুইড ওভারলোড হয়ে অ্যাজমা অ্যাটাক বেড়ে যেতে পারে। এই জন্য ড্রাগ কন্টিনিউ করবে প্লাস পোস্ট ন্যাটাল ফিজিওথেরাপি দিতে হবে, পোস্ট ন্যাটাল ফিজিওথেরাপি। বাচ্চার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং অবশ্যই কন্টিনিউ করবে, এবং হাজবেন্ডের ক্ষেত্রে কন্ট্রাসেপশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে বেরিয়ারটাই বেস্ট। বাকিগুলো কেন বলা হয়নি জানি না, তবে হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে আমরা কন্ট্রাসেপশন কিন্তু পিপিআইসিডিটাকেই বেশি বলবো। লাস্টে বলি স্ট্যাটাস অ্যাজমেটিকাস। যাদের হঠাৎ অ্যাজমা অ্যাটাক হয়েছে, ম্যানেজ করবে ইমার্জেন্সি মেডিসিন, কিন্তু আপনাকে জানতে হবে
স্ট্যাটাস অ্যাজমেটিকাস যাদের হয় তাদের কিন্তু অ্যাভয়েড অ্যালার্জেন, যেসব জিনিসে তাদের অ্যালার্জি হয় অ্যাভয়েড অ্যালার্জি, এটা হচ্ছে 1 নাম্বার। শব্দ করে নাম 2 নাম্বার হচ্ছে অক্সিজেন দিতে হবে সাথে সাথে, এবং অক্সিজেন স্যাচুরেশন 95% এর উপরে রাখতে হবে। অ্যাজমা অ্যাটাক নিয়েছে রোগীকে সাথে সাথে অক্সিজেন দেন। তারপর আমাদের করতে হবে নেবুলাইজ। আমরা কিন্তু তাই করি, আমরা একটা পেশেন্ট আসলে কিন্তু অক্সিজেন দিয়ে তারপর নেবুলাইজটা তাড়াতাড়ি করে রেডি করে নেবুলাইজ করছি। নেবুলাইজ করব কি দিয়ে? হাই ডোজ বিটা অ্যাগোনিস্ট, হাই ডোজ বিটা অ্যাগোনিস্ট এবং ইপ্রাট্রোপিয়াম, ইপ্রাট্রোপিয়াম এবং বিটা অ্যাগোনিস্ট দিয়ে আমরা নেবুলাইজ করছি। এবং পেশেন্টদেরকে আমরা ইনজেকশন কর্টিকোস্টেরয়েড দিচ্ছি, আইভি স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, হাইড্রোকর্টিসন দিচ্ছি, এবং এটা আমরা দিচ্ছি একবার দেওয়ার পরে 4 ঘন্টা পর আবার রিপিট। 4 ঘন্টা পর আমরা একবার দেওয়ার পর 4 ঘন্টা পর এটা আমরা আবার রিপিট করছি। তারপর আমরা চেক করব পেশেন্টের ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড অথবা পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এটা যদি 50% এর চেয়ে কমে যায় এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি 42 মিলিমিটার মার্কারির চেয়ে বেড়ে যায়, তখন কিন্তু আমাদেরকে ইনটিউবেশন করতে হবে। আমরা তো এতটুকু পর্যন্ত করবো না, বাট আমরা জাস্ট জিনিসটা জানবো। তাহলে স্ট্যাটাস অ্যাজমেটিকাস পেশেন্ট আসলে অ্যাভয়েড অ্যালার্জেন, অক্সিজেন দিব সাথে সাথে যতক্ষণ নেবুলাইজটা রেডি করছি 95% এর চেয়ে উপরে রাখতে হবে। নেবুলাইজ করবো 2টা জিনিস দিয়ে, বেটা অ্যাগোনিস্ট এবং ইপ্রাট্রোপিয়াম দিয়ে, এবং ইনজেকশন স্টেরয়েড দিব আমরা, এবং 4 ঘন্টা পর আমরা আবার রিপিটও করবো। যদি কন্ট্রোল না হয় এবং আমাদেরকে চেক করতে হবে পোস্ট এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এন্ড পোস্ট এক্সপিরেটরি পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এটা 50% এর চেয়ে কমে গেছে কিনা, এন্ড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 42 মিলিমিটার মার্কারি এর চেয়ে যদি বেড়ে যায়, তাহলে আমাদেরকে ইনটিউবেশন করতে হবে। এতটুকু আমাদের পড়ালেখা। কোয়াগুলেশন ডিসঅর্ডার থেকে আপনারা শুধু ডিআইসিটা পড়বেন, আর কিছু লাগবে না ওখান থেকে। ডিআইসি একটা শর্ট নোট পড়বেন। আচ্ছা, এখন বলেন আজকের ক্লাস নিয়ে আপুদের কোনো কনফিউশন, কোনো জিনিস আবার রিপিট করতে হবে, বা কোনো জিনিস আগের বছরে কোনো প্রশ্ন এসেছে যেটা বুঝতে পারেননি, এরকম কিছু থাকলে এখন বল। আচ্ছা, কোনো প্রশ্ন? আপনারা কথা বলেন, কথা বলতে হবে তো। আপু, বল। যদি কোনো পেশেন্ট অ্যান্টিবায়োটিক নিয়ে নিয়ে আসলো, কিন্তু তখন আমি দেখলাম ওকে ম্যাক্সাপ দেওয়ার মতো না, ওর ইউরিন আউটপুট একদম নাই বা রেসপিরেটরি রেট অনেক বেশি, তখন আমি ওকে ম্যাক্সাপ দেই নাই। হ্যাঁ, মানে লোডিং ডোজটা দেই নাই, কিন্তু হচ্ছে অপারেশনের পর দেখলাম যে আউটপুট আছে, কিন্তু পেশেন্ট এখনো মানে ওরকম না, ড্রাউজি হয়ে আছে, তখন কি আমি তাকে মেইনটেনেন্স দিব বা লোডিংটা দিব আবার? আচ্ছা আপু, বলা হয়ে থাকে এটা মানে ম্যাডামদের কথা, এবং এটা আমি বিদেশি বইগুলোতেও পেয়েছি, প্রথম যে আমরা ডোজ ম্যাক্সাপটা দেই, এটা কিন্তু ক্রাইটেরিয়াটা হতে হয় না। ক্রাইটেরিয়া হতে হয় রিপিট ডোজ আমরা দিব কিনা। কারণ আমরা কেন ক্রাইটেরিয়া গুলো মিলাই, আমরা রেসপিরেটরি রেট দেখতেছি বা হচ্ছে আপনার প্যাটেলার রিফ্লেক্স দেখতেছি, কেন? ম্যাক্সিমাম টক্সিসিটি লিথাল ডোজটা আপনি তো লোডিং ডোজই দেন নাই, তাহলে টক্সিসিটি আপনি এখন কেন দেখবেন? আমরা যে অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া গুলো দেখি, হ্যাঁ, ক্রাইটেরিয়া গুলো 3টা ক্রাইটেরিয়া, প্যাটেলার রিফ্লেক্স থাকতে হবে, কারণ ম্যাক্সাপ নিউরোটক্সিক, হ্যাঁ,
তারপরে হচ্ছে রেসপিরেটরি 30 হতে হবে, কারণ ম্যাক্সাফ যখন টক্সিটি বেড়ে যায় কিন্তু ডায়াফ্রামকে ডিপ্রেশন করে, হ্যাঁ ডায়াফ্রামকে ইরিটেশন করে, তখন কিন্তু রেসপিরেটরি ডিপ্রেশন হয়। এটা রেসপিরেটরি রেট দেখতে হয় আর ইউরিন আউটপুট, কারণ এটা রেনাল ইফেক্ট করে, হ্যাঁ তো মানে নেফ্রোটক্সিক। তিনটা টক্সিসিটির কারণে আমরা এই তিনটা জিনিস দেখি। এখন আপনি ম্যাক্সাফ ওকে দেনই নাই, হ্যাঁ তো যখন আপনি দেনই নাই তখন তো আপনার এই ক্রাইটেরিয়াটা দেখার দরকার নেই। এটা নিয়ে একটু মত পার্থক্য আছে। এটা আমরা এরকম ম্যাডামদেরকে প্রশ্ন করেছিলাম যে আমি ক্যাথেটার করলাম কিন্তু ইউরিন আউটপুট ভালো পেলাম না, তখন কি আমি ম্যাক্সালফ দিব কিনা, হ্যাঁ তখন এটা উত্তর ছিল যে ম্যাক্সালফের লোডিং ডোজের জন্য যে কিন্তু আপনার ক্রাইটেরিয়া মিলতে হবে না, আপনার ক্রাইটেরিয়াটা অ্যাকচুয়ালি মিলতে হবে মেইনটেনেন্স ডোজ দেওয়ার জন্য, কারণ আপনি দেখতে চাচ্ছেন ম্যাক্সালফ টক্সিসিটি হয়েছে কিনা। আপনি লোডিং ডোজ দিয়ে পেশেন্ট টক্সিক হয়ে গেছে, হ্যাঁ তখন তো আপনি আর মেইনটেনেন্সটা দিবেন না, এটার জন্য দেখতে হয়। আচ্ছা, উত্তর পেয়েছেন আপু? জি আপু। আপু লোডিং ডোজ দেওয়ার মানে কিছুক্ষণের মধ্যে যে আবার কনভালশন হয়, রিপিট কনভালশন, তাহলে কি আবার 1 ml দিতে হবে? এটা বলা হয় যদি আপনার 30 মিনিটের মধ্যে কনভার্সন হয়, লোডিং ডোজ দেওয়ার 30 মিনিটের মধ্যে যদি কনভার্সন হয় তাহলে রিপিট করতে হবে না, কিন্তু যদি 30 মিনিট পরে হয় তখন আপনি জাস্ট 2.5 গ্রাম স্লোলি আইভি দিবেন, 2.5 গ্রাম স্লোলি আইভি। আর কোনো প্রশ্ন আপনাদের? আড়াই গ্রামটা আপু ডাইলুট করে দিব। স্লো আইভি তো এটা তো আপনি স্লো আইভি দিলে ডাইলুট করা লাগবে না। না স্লো আইভি ডাইলুট করে তো দিতে হবে, কতটুকুর মধ্যে ডাইলুট করতে হবে আপু এটার পাই নাই, কিন্তু 2.5 গ্রাম স্লো আইভি দিতে পারবে না। আর কোনো প্রশ্ন আপনাদের? অ্যান্টি হাইপারটেনসিভ বললে কি শুধু ল্যাবেটালল টাই উল্লেখ করবো নাকি হাইড্রোলাজিন ইবিপিন এগুলো বলতে হবে? হ্যাঁ আপু এগুলো আপনি এতগুলো মনে রাখতে পারবেন না, আপনি একটাই মনে রাখেন, ডোজ সহ মনে রাখেন। আপনি হাইড্রোলাজিন করতে গেলে আপনি একদম লেবেটাললই ভুলে যাবেন, আর এটা যে কত কনফিউজিং কত ভুল হয় আপুদের আমরা জানি, হ্যাঁ আপনি জাস্ট আপনাদের মিড টার্ম লেভেলে আপনারা শুধু লেবেটালল মনে রাখেন, এটাই না। যত বেশি পড়তে যাবেন আপু তত কনফিউশন হয়ে যাবে, তত দেখবেন যে আপনার জিনিসগুলো ভুল হচ্ছে। আচ্ছা আপু আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আজকে আমরা খুব একটু ডিটেলস পড়েছি। আপনারা এখন যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে, আমি কিন্তু হাইপারটেনসিভ ডিসঅর্ডারটা নাইস গাইডলাইন থেকে বলেছি, হ্যাঁ যে কারণে আপনারা এটা দত্ত পড়লেই চলবে। আপনারা দত্তটা পড়বেন, ওজিএসবির গাইডলাইন পড়বেন, দত্ত পড়বেন, দত্ত ওজিএসবির গাইডলাইন পুরোটা রিডিং করবেন হাইপারটেনসিভ চ্যাপ্টার, এবং দেখবেন কিছু কিছু জিনিস আমি বাড়তি বলেছি, যেমন কখন পেশেন্ট অ্যাডমিট করব, কখন পেশেন্ট টার্মিনেট করবো, এইভাবে করে লেখা নাই, এগুলো সব নাইস গাইডলাইন থেকে বলা। তাহলে এটা ডিটেলস আমি একদম বড়দের যেভাবে ক্লাস নেই, মানে এফসিপিএস পরীক্ষার্থীদের সেম জিনিসটাই বলেছি। সেকেন্ড বলেছি আরএইচ নেগেটিভ সম্পূর্ণ দত্ত থেকে পড়বেন, আর কিছু করার দরকার নেই। আমার লেকচারটা একবার শুনবেন, আমি একটা হাফ এন আওয়ারের লেকচার নিয়েছি, এটা শুনবেন আর দত্ত থেকে লাইন একবার রিডিং করবেন, তাহলে দেখবেন আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাচ্ছে। আর বাকি তিনটা চ্যাপ্টার এগুলো আমি খুব বেশি পছন্দ করি না, একটা হচ্ছে এপিলেপসি, একটা অ্যাজমা, আর একটা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে ডিআইসি টা প্রশ্ন আসতে পারে, ডিআইসি টা একটা শর্ট নোট, এটা আপনারা পড়ে নেবেন, এটা বোঝার কিছু নাই। এপিলেপসি আর অ্যাজমা যেহেতু আমাদের রেডি করা থাকে না, এই জন্য আমি এই দুইটা একটু রেডি করে দিলাম। এই দুইটা আপনারা জাস্ট রিডিং আমি যতটুকু বলেছি এতটুকু পড়লেই যথেষ্ট, দেখবেন কখনোই এগুলো থেকে প্রশ্ন আসে নাই। আজকের চ্যাপ্টারের মধ্যে আপনারা খুব ভালোভাবে পড়বেন, আরএইচ নেগেটিভ খুব ভালোভাবে পড়বেন, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, এই দুইটা আপনাদের আজকে মেইনলি করতে হবে। আচ্ছা তাহলে নেক্সট কোনো ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আর নাহলে আমি ক্লাস এখানে শেষ করছি। আপু ওই যে ওজিএসবি করছে নেলেপসিনের যেটা মানে ম্যাক্সালপে যে আইবি প্রোটোকল, ওখানে তো শুধু 1 বোতল দিতে বসছে লোডিং, মানে 4 গ্রাম না 4 গ্রাম IV followed by 1 gram per hour for 24 hour। এখন আর এটাতে লোডিং আর মেইনটেনেন্স কিছু নাই, এটা পুরোটা মিলেই একটা। এই যে ওজিএসবি যে গাইডলাইনটাতে
ওখানেই বলছে ইনজেকশন ম্যাক্সাল আইভি প্রোটোকল লোডিং ডোজ 4 গ্রাম 100 ml rapid IV 60 to 75 drops per minute over 20 minutes এরপর মেইনটেনেন্স ওই লোডিং এ শুধু 4 গ্রামই বলছে না, কিন্তু আপনাকে এটা মেইনটেনেন্স সহ দিতে হবে। আমরা আগে কি করতাম, প্রি এক্লাম্পসিয়াতে শুধু লোডিং ডোজ দিতাম। না, এটা loading- মেইনটেনেন্স ডোজের কথা তো বলা হয়েছে ওটিএসবি তে। হ্যাঁ, দিতে হবে তো। ওটা 4 ওটা- গ্রামটা লোডিং, ঠিক আছে, আর 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার, এটা মেইনটেনেন্স, এটা ঠিক আছে, এটাতে ভুল নাই। লোডিং মেইনটেনেন্স দুটোই আপনাকে দিতে হবে, প্রি এক্লাম্পসিয়াতেও দিতে হবে, এক্লাম্পসিয়াতেও দিতে হবে, সেম ডোজ। আমরা আগে একদম কনভেনশনালি আমরা কি করতাম, শুধু প্রি এক্লাম্পসিয়া হলে লোডিংটা দিতাম, এক্লাম্পসিয়া থাকলে লোডিং মেইনটেনেন্স দিতাম, এটা এখন বাদ। এখন এটা প্রি এক্লাম্পসিয়া হোক এক্লাম্পসিয়া হোক, আপনাকে লোডিং 4 গ্রাম আর মেইনটেনেন্স 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার দুইটাই দিতে হবে। ঠিক আছে আপুরা? Yes. আচ্ছা, ঠিক আছে আপু, আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে ক্লাস এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ইলিশ মাছের তরকারি রয়েছে, তোমার ভাবি আইসেলা ঘুরে ঘুরে গেল।